সবাই শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো একটু চাপের জিনিস, যদিও তবুও কোনো ব্যাপার নেই, আমি আমার মতো করে বোঝাচ্ছি। জিনিসটা থেকে কোশ্চেন আসে, সিলেবাসে আছে, অ্যাটমিক স্ট্রাকচার এটা দিয়েই শেষ আর কি। সেটা নিয়ে বলবো যেগুলো তো চল আজকে আমরা শুরু করি। আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে যে সমারফিল্ড এক্সটেনশন, মানে সমারফিল্ড মডেল যেটা, সেটা কিছু বোরের মডেলের কিছু এক্সটেনশন ছিল ওখানে, সেই কয়েকটা বিষয় আমরা নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম নাম্বারস তুলনামূলকভাবে ইজিয়ার, কিন্তু সব থেকে সময় আমাদের শেষ করে দেবে সেটা হচ্ছে যে এই পার্টটা যেটা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, এইটা কিন্তু আমাদেরকে একটু ট্রাবল দেবে। এবং তার সাথে সাথে আমাদের প্রশ্ন আসে কিন্তু নোড অ্যান্ড রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যে জায়গাগুলো 3 নম্বর এবং 4 নম্বরে কিন্তু আমাদের সময় লাগবে, আমাদের বোঝার দরকার আছে, এমন যে আমরা নিজেদের পড়াশোনার সময় আমরা জানতাম যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের নাম শুনলে রাত্রিবেলা ঘুম হতো না আমাদের, তো আমরা ঘুমোতে পারতাম না শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের নাম শুনলে। তো যাকে পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে, এসব হয়েছে, আমরা আরো ভালো করে সমস্ত কিছু বুঝতে শিখেছি। তো অনেকেই আর কি এই ব্যাপারটার সাথে খুব একটা ওয়াকিবহাল নয়, তো আমরা সেসব আজকে আলোচনা করব। আমরা শুরু করে দিচ্ছি সামারফিল্ড এক্সটেনশন। দেখ, বোরের যে মডেল ছিল সেই মডেলের মধ্যে কিছু চেঞ্জ করেছিলেন সামারফিল্ড। তো সামারফিল্ড যে চেঞ্জগুলো করেছিলেন, যে ওখানে যে পরিবর্তনটা করেছিলেন, সেইটাই হচ্ছে সামারফিল্ড এক্সটেনশন অফ বোর মডেল। এটা কিন্তু ঠিক সামারফিল্ড মডেল নয়, কারণ সামারফিল্ড মডেল হলে তাহলে এন্টায়ার কিছু চেঞ্জ করতেন, কিন্তু এন্টায়ার চেঞ্জ করেননি, খুব একটা পার্টিকুলার বিষয়টা চেঞ্জ করেছেন। সেই জায়গাটাতেই আমি হাইলাইট করতে চাই, সেই জায়গাটাই আমি তোকে বলতে চাই যে কোন জায়গাটায় কিন্তু সামারফিল্ড চেঞ্জ করেছিলেন, সেটা কিভাবে আমি এক্সপ্লেন করব, দেখাচ্ছি। বেসিক্যালি সামারফিল্ড একথা ভেবেছিলেন যে ইলেকট্রন রিভলভ রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ইলিপ্টিক্যাল অরবিট। ইলিপ্টিক্যাল অরবিটে ইলেকট্রনগুলো ঘোরে, যেগুলো কিনা বোর ভেবেছিলেন যে সার্কুলার অরবিটে ঘোরে। এরকম চিন্তা ভাবনার কারণ কি? সামারফিল্ড এই কথাটা ভাবলেন কেন হঠাৎ ইলিপ্টিক্যাল অরবিট? নাকি বোর যা বলেছে অন্য কিছু একটা বলতে হবে? একদমই তা নয়। এরকম ভাবার পিছনে যথেষ্ট কারণ আছে। সেটা কি না, সার্কুলার অরবিট হচ্ছে কখনো কখনো সেটা ইলিপ্টিক্যাল অরবিট হতে পারে যেখানে লেন্থ অফ মেজর অ্যাক্সিস বিকামস ইকুয়াল টু দ্য লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, দেন শেপ অফ দ্য অরবিট উইল বি সার্কুলার। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে একটা সার্কেল যখন থাকে, সেটা হচ্ছে সার্কেল একটা ইলিপসের বাউন্ডারি কন্ডিশন। দেখ, এখানে কিন্তু এই অ্যাক্সিসটা, এরকম একটা অ্যাক্সিস আমি নিলাম আর এরকম একটা অ্যাক্সিস নিলাম। একটাকে যদি বলি মেজর অ্যাক্সিস আর একটাকে যদি বলি মাইনর অ্যাক্সিস, তাহলে সার্কেলের ক্ষেত্রে a ইকুয়ালস টু বি। কিন্তু আমরা যখন ইলিপস হিসাবে কনসিডার করি, তখন এই মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, এটা সার্কেলের সেন্টার, এটা সার্কেল ইলিপসের ফোকাস। তো এখানে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, এখানে a গ্রেটার দ্যান বি, এটাই হচ্ছে ইলিপস, এটা হচ্ছে ইলিপস আর এটা হচ্ছে সার্কেল। তো সার্কেলটা হচ্ছে একটা বাউন্ডারি কন্ডিশন। যখন ইলিপসের মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস গুলো এক হয়ে যাবে, তখন সেটা সার্কেল হবে। বাকি সময় তো সেটা ইলিপসই থাকবে। তাই আইডিয়াটা ওখান থেকে আসছে, প্লাস একটা কোয়ান্টাম নাম্বারের বিষয়টা রয়েছে, সেটাও আমি তোকে বলছি। সেটা হচ্ছে যে দেখ, যদি আমরা একে যদি ফোকাস ধরি, এই জায়গাটা যদি নিউক্লিয়াস যে জায়গাটায় রয়েছে সেটাকে যদি আমি ফোকাস ধরি, তাহলে বোর মানে যেটা সেন্টার আর কি, বোরের ক্ষেত্রে যেটা সেন্টার, তো সেখানে যদি নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি ঘোরে,
তাহলে সেখানে কিন্তু আরটা সবসময় কনস্ট্যান্ট, মানে রেডিয়াল ডিস্টেন্স, আর যেখানে ইলেকট্রনটা থাকুক না কেন রেডিয়াল ডিস্টেন্সটা কিন্তু সবসময় কনস্ট্যান্সি মেনটেন করবে। কিন্তু এই যে থিটার ভ্যালুটা, থিটা যেটা, সেই থিটাটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হবে, থিটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। এখানে ভেরিয়েবল, বোরের থিওরি অনুযায়ী ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি ঘোরে নিউক্লিয়াসের চারিদিকে, সেখানে কিন্তু ভেরিয়েবল একটাই হচ্ছে, সেটা কি না থিটা। তো সামারফিল্ড যেটা করলেন, সামারফিল্ড যখন এটাকে ইলিপ্টিক্যাল কনসেপ্ট দিলেন, তখন কিন্তু সেখানে বারবার ইলেকট্রনটা যখন ঘুরছে তখন কিন্তু ইলেকট্রন পজিশন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু রেডিয়াল ডিস্টেন্সটাও চেঞ্জ হচ্ছে r1 r2, অ্যাট দ্য সেম টাইম থিটাটাও তো চেঞ্জ যেরকম আগে হচ্ছিল সেরকমই হচ্ছে। তাই এটা যদি বোর মডেল অনুযায়ী ভাবি আর এটা যদি সামারফিল্ড মডেল অনুযায়ী ভাবি, তাহলে এখানে কিন্তু দুটো ভেরিয়েবল চলে আসছে, একটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স আর এবং থিটা। দুটো 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 কোয়ান্টিটির ওপরে ইলেকট্রনের এনার্জি ডিপেন্ড করছে। বোরের আইডিয়া অনুযায়ী একটা কোয়ান্টিটির ওপরেই, একটা ভেরিয়েবলের ওপরেই ডিপেন্ড করছে, সেটা হচ্ছে থিটা। কিন্তু সামারফিল্ডের কনসেপ্ট অনুযায়ী দুটো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করছে, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে আর। তো যেহেতু দুটো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, তাই আমরা কিন্তু এই বিষয়টাকে কিন্তু একটু অন্যরকম ভাবে দেখতে চাই। তো কিভাবে দেখতে চাই সেটা আমি বলছি, এই দুটো কোয়ান্টিটিকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। দেখ, ইলেকট্রন ইলেকট্রন যদি ইলেকট্রন ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে, if electron revolves in elliptical orbit, then its angular momentum shows two components. তার অ্যাঙ্গুলার মোমেন্টামের কিন্তু দুটো কম্পোনেন্ট থাকবে, কারণ ওখানে কিন্তু দুটো কম্পোনেন্ট থাকবে এই কারণেই যে ওখানে কিন্তু দুটো প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, রেডিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট, আর আরেকটা হচ্ছে কি না, আরেকটা হচ্ছে যে যেটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। একটা রেডিয়াল কম্পোনেন্ট, একটা অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। এই রেডিয়াল কম্পোনেন্ট এবং অ্যাঙ্গুলার কম্পোনেন্ট এখান থেকে শুরু হলো, এটা আজকে ক্লাসে সবসময় চলতে থাকবে এই ব্যাপারটা। তো যদি তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় জে আর, কারণ দেখ বোর কি অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়েছে এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এখানে যে এনটা সেটা কিন্তু আসলে এন আর আছে, আবার এন থিটা আছে। তো বোর কিন্তু সেটাকে এন বলে চালিয়ে দিয়েছে, কারণ বোরের কাছে তো এন আর এন থিটা বলে দুটো আলাদা কিছু ছিল না। বোরের কাছে তো একটাই জিনিস ছিল যে শুধু থিটার উপরে ডিপেন্ডেন্ট। তো এখানে কিন্তু সামারফিল্ড কি করলেন না, সেটাকে দুভাগে ভাগ করে দিলেন, যে উনি অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইকুয়ালস টু বোর কি বলেছিলেন এন এইচ বাই 2 পাই, এটা বলেছিলেন। বোর এটা বলেছিলেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এনএইচ বাই 2 পাই। কিন্তু অ্যাকর্ডিং টু সামারফিল্ড এটা কিন্তু দুটো হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি না জেড আর, মানে এটা হচ্ছে কি রেডিয়াল কম্পোনেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টামের দুটো কম্পোনেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা একটা রেডিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। তো রেডিয়ালটা হচ্ছে কি এন আর, এখানে লিখে দিলাম এইচ বাই 2 পাই, এন এইচ বাই 2 পাই যেটা ছিল এন আর এইচ বাই 2 পাই, আর হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, কারণ এখানে ছিল এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার করে দেওয়া হলো এন আর, যেটা এন মাইনাস 1 ডট 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 পর্যন্ত 0 পর্যন্ত। এটা কিন্তু এই এনআর এর ব্যাপারটা কিন্তু বোর বলেনি, বোর কিন্তু এন বা সেল নাম্বারের কথা বলেছেন, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হিসাবে আমরা কনসিডার করি। বোর কিন্তু এই রেডিয়াল কোয়ান্টাম নাম্বারের কথা বলেননি, কারণ বোরের থিওরি অনুযায়ী আর্টটা কোনো চেঞ্জ হচ্ছিল না, তো সার্কুলার তো ওখানে তো আর্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য বোর এটার কথা বলেননি। বোর যেটার কথা বলেছিলেন সেটা হচ্ছে কি না এইটা অ্যাজিমুথাল কম্পোনেন্ট, সেটা থিটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এটাকে আর এখন আমরা আর থিটা হিসাবে আমরা আর দেখি না। এখানে যদি আমরা জে থিটা বলে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এন থিটা, তার মানে জে বলে যে জিনিসটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে জেড আর জে আর, আর একটা হচ্ছে জে থিটা।
একটা হচ্ছে এন থিটা এইচ বাই টু পাই। এন থিটা হচ্ছে কি না, এটাকেই বলা হচ্ছে এখন নতুন নিয়মে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এন থিটা 1 2 3 4 এন পর্যন্ত থাকবে এবং এনটা হবে সেল নাম্বার। অ্যাজিমুথাল কম্পোনেন্ট পরবর্তীকালে আরো চেঞ্জ হয়েছিল, আমি তোকে সব কথাই বলছি, তুই আমার কথাটা ভালো করে পরপর শুনতে থাক। তাহলে সামারফিল্ডের কনসেপ্ট অনুযায়ী এখানে দুটো পার্ট চলে এলো, দুটো কম্পোনেন্ট চলে এলো। একটা হচ্ছে রেডিয়াল পার্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামে রেডিয়াল পার্ট, আর একটা হচ্ছে কি না অ্যাঙ্গুলার পার্ট বা অ্যাজিমুথাল কম্পোনেন্ট। রেডিয়াল কম্পোনেন্ট, অ্যাজিমুথাল কম্পোনেন্ট। এবার এই দুটো কম্পোনেন্টকে নিয়ে সামারফিল্ড কি করেছিলেন না, দুটো কম্পোনেন্টকে নিয়ে আমরা অ্যাড করে দেবো, দুটো কম্পোনেন্টকে আমরা অ্যাড করে দেবো, কারণ যে এন এটা হচ্ছে রেডিয়াল পার্ট আর কি না থিটা পার্ট মানে অ্যাঙ্গুলার পার্ট, দুটোকে অ্যাড করে দিলাম। তো বোর এটা বলেছিলেন এনএইচ বাই টু পাই, আর ওনার নিয়ম অনুযায়ী এন আর এইচ বাই টু পাই, এন থিটা এইচ বাই টু পাই। তাহলে এখানে এইচ বাই টু পাই দুদিক থেকে কমন নিয়ে নেওয়া হলো, তাহলে এন ইকুয়ালস টু চলে এলো এন আর প্লাস কি এন থিটা। তাহলে বোরের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ছিল সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা, এটা ছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা ছিল বোরের আইডিয়া অনুযায়ী। এবার সেটা সামারফিল্ড কিন্তু সেটাকে দুটো ভাগে ভেঙে দিলেন, একটাকে এন আর বললেন, একটাকে এন থিটা বললেন, কারণ এখন দুটো কম্পোনেন্টের উপরে কিন্তু ইলেকট্রনিক এনার্জিটা ডিপেন্ড করছে। তো এন আর প্লাস এন থিটা হয়ে গেল, এন যেটা বোর্ডে ছিল সেটা এন আর প্লাস এন থিটা হয়ে গেল। এবার দেখ যে এন আর প্লাস এন থিটা যখন হয়ে গেল, ধরা যাক আমরা এন ইকুয়ালস টু 4 মানে এন এর ভ্যালু বোর্ডের থিওরি অনুযায়ী 4। তাহলে যদি এন এর ভ্যালু 4 হয় তাহলে এন আর প্লাস এন থিটা মিলিয়েই এই 4টা হতে হবে। তাহলে 3 প্লাস 1 হতে পারে, 2 প্লাস 2 হতে পারে, 1 প্লাস 3 হতে পারে, 0 প্লাস 4 হতে পারে। এরকম ধরনের এত রকমের ভ্যালু হতে পারে, 3 প্লাস 1, 2 প্লাস 2, 1 প্লাস 3, 0 প্লাস 4, এতগুলো ভাবে আমি 4 আনতে পারি। এনআর আর এন থিটার ভ্যালু এত রকম ভাবে লিখে আমি 4 নিয়ে আসতে পারি। এবারে তার মধ্যে কোন কোন ভ্যালুগুলো আমি ধরবো, অ্যালাউ করব। এবারে দেখ যে লেন্থ অফ মেজর অ্যাক্সিস সেটাকেই বলা হচ্ছে এনআর প্লাস এন থিটা মানে এন, আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস সেটাকেই এন থিটা বলা হয়। লেন্থ অফ মেজর অ্যাক্সিস সেটা হচ্ছে এন, আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস যেটা আমি এরকম ভাবে এঁকেছিলাম প্রথমে, এইটা এই পার্টটাকে এন এর সাথে প্রপোর্শনাল এই পার্টটা, আর এই পার্টটা হচ্ছে এন থিটার সাথে প্রপোর্শনাল বা ফাই এর সাথে প্রপোর্শনাল। এটা এন এর সাথে প্রপোর্শনাল, এটা এন ফাই এর সাথে প্রপোর্শনাল। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে নতুন একটা কোয়ান্টাম নাম্বার এখানে আমরা কে বলে প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটা কি না লেন্থ অফ মেজর অ্যাক্সিস বাই লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, সেটাকে এন আর প্লাস এন থিটা বাই এন থিটা লিখে দেওয়া হলো। এবারে দেখ যে যদি এন ইকুয়ালস টু 4 হয় তাহলে কে এর ভ্যালু কি কি হতে পারে না, এইভাবে ভ্যালুগুলো লিখবো সবসময়। কি মেজর অ্যাক্সিসটা বড় হবে, মাইনর অ্যাক্সিসটা ছোট হবে। তাহলে এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4/1 লিখতে পারি, 4/2 লিখতে পারি, 4/3 লিখতে পারি, আর 4/4 লিখতে পারি। তো এইভাবে যদি আমি লিখি তাহলে ম্যাক্সিমাম কতগুলো ইলিপ্টিক্যাল পাথ হচ্ছে না, যদি এই নিচের ভ্যালুটা যদি ছোট হয় তাহলে সেটা ইলিপ্টিক্যাল, আর একটার ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে সার্কুলার। তার মানে এন ইকুয়ালস টু যখন 4 তখন 3টে হচ্ছে ইলিপ্টিক্যাল আর একটা হচ্ছে কি না সার্কুলার। এরকম সবসময় ক্ষেত্রেই তুই কে এর ভ্যালু বের করে এই রেশিওটা আর কি ইলিপ্টিক্যাল হবে কটা, সার্কুলার হবে কটা, কে এর ভ্যালু বের করে তুই অটোমেটিক্যালি পেয়ে যেতে পারিস যে কতগুলো সার্কেল আছে এবং কতগুলো ইলিপস আছে একটা পার্টিকুলার সেলের মধ্যে। ধর এন ইকুয়ালস টু 5, সেখানে এন 5 1 2 3 4 5 হতে পারে। তো সেখান থেকে যদি তুই লিখিস তাহলে এন এর ভ্যালু 5/1 হতে পারে, 5/2 হতে পারে, 5/3 হতে পারে, 5/4 হতে পারে, 5/5 হতে পারে। তো এইটা হচ্ছে সার্কুলার পাথ আর বাকিগুলো সব ইলিপ্টিক্যাল পাথ। এইভাবে ব্যাপারটাকে প্রথমে ধরা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখ তার মানে এন ইকুয়ালস টু 1 মানে কি
না সেখানে ইলিপ্টিক্যাল পাথ কতগুলো থাকবে, না n-1 এতগুলো হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট থাকবে। ইলিপ্টিক্যাল পাথ কি, না n-1 এতগুলো ইলিপ্টিক্যাল মানে 0, আর সার্কুলার পাথ কটা, একটাই থাকবে। ধর n=5, তাহলে ইলিপ্টিক্যাল কত থাকবে, ইলিপ্টিক্যাল পাথ সেটা হচ্ছে কটা, না 5 - 1 মানে 4টে হচ্ছে ইলিপস, আর সার্কেল থাকবে একটা। তাহলে সবগুলোতেই যত রকমের সেল থাকবে সব সেলের মধ্যেই কিন্তু একটা শুধু সার্কেল থাকবে, আর বাকি সবগুলোই কি থাকবে, ইলিপস থাকবে। এইভাবে কনসিডার করা হলো, একটা শুধু সার্কেল আর বাকি সবগুলো ইলিপস। সমারফিল্ডের থিওরি অনুযায়ী নাম্বার অফ ইলিপ্টিক্যাল অরবিট nth অরবিটে নাম্বার অফ ইলিপস কতগুলো হবে, না nth অরবিটে হচ্ছে n-1, আমি এখানে মুছে দিচ্ছি। নাম্বার অফ, ভালো করে দেখে নেন, নাম্বার অফ ইলিপ্টিক্যাল পাথ হচ্ছে n-1 আর সার্কুলার পাথ হচ্ছে 1। সবসময় n এর ভ্যালু যেরকম যেরকম থাকবে তার থেকে 1 মাইনাস করে দিবি, তাহলে ইলিপ্টিক্যাল পাথ পাবি। আর সার্কুলার পাথ একটাই মাত্র হবে, সব প্রত্যেকটা ক্ষেত্রেই একটাই মাত্র সার্কুলার অরবিট হবে। তো স্যার মাইকেল খুব আওয়াজ আসছে। হ্যাঁ স্যার কারোর মনে আনমিউট করা আছে, তাই জন্য আওয়াজ আসছে একটা। স্যার অলিভিয়ার আনমিউট করা আছে। অলিভিয়া আত্রেই, সরি। তো যেটা আমি বলছিলাম, আর আমারও আনমিউট করা আছে। তো আমরা যেটা ইলিপ্টিক্যাল পাথ এবং সার্কুলার পাথ এইভাবে প্রথমে এটা করা হয়েছিল, এইভাবে সমারফিল্ড করেছিলেন। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে এন আর আর এন থিটা এই দুটো দিয়ে দুটো কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে এই ভ্যালুগুলো কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, একই ভ্যালু হয়ে যাচ্ছে, যে 5/5 এরকম একই ভ্যালু হয়ে যাচ্ছে। সেই জন্য পরবর্তীকালে কি ঠিক হলো, না বোর যেটা দিয়েছিলেন সেটাকেই এন বলে রিপ্রেজেন্ট করা হবে, এটা বোর। আর সমারফিল্ড যেটা দিয়েছেন মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা, সেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সেটা n-1ই থাকবে। n-1 মানে n এর ভ্যালু যতগুলো হবে তার থেকে -1 করে দেওয়া হবে। তাহলে এল এর ভ্যালু থেকে আমি কতগুলো ইলিপ্টিক্যাল অরবিট হবে এটা অটোমেটিক্যালি পেয়ে যাবো। n-1 করলেই তো ইলিপ্টিক্যাল অরবিট পেয়ে যাওয়া যাবে। এই n নাম্বার অফ এন ইলিপ্টিক্যাল অরবিট এইটাকেই পরবর্তীকালে এল বলে চালানো হলো। মানে এল মানে হচ্ছে কি, ইলিপ্টিক্যাল পাথ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কতগুলো ইলিপস এর মতো যাবে সেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, এবং এল এর ভ্যালু যখন বের করা হবে তখন n-1 করে বের করা হবে। সার্কুলার পাথ তো কোনো অসুবিধার নেই, যতগুলো সেল আছে তাতে প্রত্যেকটাতে একটা করে সার্কুলার পাথ থাকবে, আর বাকি n-1 করলে ইলিপ্টিক্যাল পাথ ওখান থেকে বেরিয়ে যাবে। এইভাবে সমারফিল্ড কিন্তু নাম্বার অফ ইলিপ্টিক্যাল অরবিট যেটা সেটা কিন্তু আইডেন্টিফাই করলেন। এটার কথা আমি বললাম। এরপরে চলে আয় নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ কোয়ান্টাম নাম্বার। আমি একটা কথা তোকে বলে দিচ্ছি, আমরা কিন্তু কোয়ান্টাম নাম্বারটা পরে এসছে। সামারফিল্ড কি বলে, শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা আগে এসছে, কিন্তু আমি তোকে কোয়ান্টাম নাম্বারের বেসিক জিনিসটা বলছি বলে আমি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনে চলে যাচ্ছি, কারণ শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা কিন্তু আমাদের কাছে বেশি টাইম যাবে, সেটা থেকেই কিন্তু এই কোয়ান্টাম নাম্বারগুলো এসছে। এবং এটা ভালো করে তুই বোঝার চেষ্টা করবি, কারণ এখানে কিন্তু কোশ্চেনটা, আমি একটা দুটো কোশ্চেন তোকে দেখাবো, কোশ্চেনটা কিন্তু একটু অদ্ভুত টাইপের আর কি। কোশ্চেনগুলো আমি আরো কোশ্চেন পরের দিন কারো আমি দেখাবো তোকে। তো কোশ্চেনগুলো একটু অদ্ভুত টাইপের, মানে সেখানে একটু ঘোরানো টাইপের কোশ্চেন থাকে, একটু ভালো করে না বুঝতে পারলে হবে না। কোয়ান্টাম নাম্বার বেসিক্যালি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনকে সলভ করেই কিন্তু এই কোয়ান্টাম নাম্বারটা এসছে। কিন্তু এই শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনকে সলভ করার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা কিভাবে সলভ করব না করব সেটা ডিটেলে আমাদের নেই, কিন্তু আমি তোকে একটু আউটলাইনটা দেব, কিভাবে জিনিসটা করা হয় সে কথা আমি তোকে বলবো। কিন্তু একটু আমি অর্ডারটা উল্টো পাল্টা করছি বইয়ের সাথে, কারণ কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা কিন্তু আগে আমার জানাটা জরুরি, সেটা আগে বলে নিচ্ছি। কিন্তু এই কথাও আমি বলছি যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকেই কিন্তু কোয়ান্টাম নাম্বারটা এসছে। তো দেখ যে যত বড় বড় পার্টিকেলস হয়, মানে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস যেগুলোকে বলে,
ইট কাঠ পাথর বাড়ি, আর্থ সান প্ল্যানেট, এইসব সকলের ক্ষেত্রে মোশনটাকে কি দিয়ে এক্সপ্রেস করা হয় না ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্রেস করা হয়, যেটাকে বলে কি নিউটনের ল অফ মোশন। সেগুলো দিয়ে কিন্তু আমরা যে কোনো ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মানে বড় বড় পার্টিকেল তাদের যে মোশনটাকে, তাদের মোমেন্টাম, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এক্সপ্লেন করতে পারি। কিন্তু একটা জিনিস তোকে বুঝতে হবে যে যদি সেটা মাইক্রোস্কোপিক পার্টিকেলস হয়, মাইক্রোস্কোপিক পার্টিকেল হয় খুব ছোট, ইলেকট্রন প্রোটন নিউট্রন, objects cannot be described calculated using classical mechanics, যেটা নিউটনের লজ অফ মোশন থেকে যে মেকানিক্স রয়েছে সেই মেকানিক্স দিয়ে কিন্তু তুমি ইলেকট্রন প্রোটন নিউট্রন গামা লাইট রেডিয়েশন এদের কিন্তু তুমি এক্সপ্লেন করতে পারো না, এদের প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারো না। সেই জন্য কি করতে হয় না, কেন পারা যায় না, তার কারণ হচ্ছে যে আমরা ধরে নিই যে এই যে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন বা এরকম ধরনের যে সাবঅ্যাটমিক পার্টিকেল রয়েছে, অ্যাটম ভেঙে যে পার্টিকেলগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু তাদের ডুয়াল নেচার আছে, মানে কি পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার দুটোই আছে। তো ডুয়াল নেচার কিন্তু কখনোই ক্লাসিক্যাল মেকানিক্স সাপোর্ট করে না। ক্লাসিক্যাল মেকানিক্স শুধু বেসড অন কি না পার্টিকেল নেচার, ক্লাসিক্যাল মেকানিক্সটা পার্টিকেল নেচারকে সাপোর্ট করে, ডুয়াল নেচার কিন্তু কনসিডার করে না। সেই জন্যে কাতে ডুয়াল নেচার কনসিডার করা হয়েছে না কোয়ান্টাম মেকানিক্সে কনসিডার করা হয়েছে। তাই আমরা যদি ইলেকট্রন প্রোটন বা নিউট্রন বা এরকম ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেলের প্রপার্টিগুলোকে বা তাদের এনার্জিগুলোকে ক্যালকুলেট করতে চাই, আমাকে হেল্প নিতে হবে কোয়ান্টাম মেকানিক্সের, যেটা কিনা ডুয়াল নেচার অফ ম্যাটারকে কিন্তু কনসিডার করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি না কোয়ান্টাম মেকানিক্স এমন একটা মেকানিক্স যেটা কি না আমরা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি, কারণ কোয়ান্টাম মেকানিক্স এমন একটা মেকানিক্স যে সেটা ছোট পার্টিকেলের ক্ষেত্রে ইউজ করা যায়, বড় পার্টিকেলের ক্ষেত্রেও ইউজ করা যায়, তার অ্যাপ্লিকেবিলিটি অনেক বেশি। কিন্তু কখনো কখনো আমরা ওয়েভ প্রপার্টিকে গুরুত্ব দেব, কখনো কখনো ওয়েভ প্রপার্টিকে ইগনোর করব। যদি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হয় অটোমেটিক্যালি ওয়েভ প্রপার্টি ইগনোর হয়ে পার্টিকেল প্রপার্টিটা বেড়ে যাবে। কিন্তু যখন আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেলের কথা কনসিডার, মাইক্রোস্কোপিক অবজেক্টের কথা কনসিডার করব, সেই সমস্ত অবজেক্টের ক্ষেত্রে ওয়েভ প্রপার্টিটাকেই আমরা বেশি করে গুরুত্ব দেবো, সাথে পার্টিকেল প্রপার্টিটাও চলে আসবে। তো সেই জন্যে যত মাইক্রোস্কোপিক পার্টিকেলস রয়েছে তাদের ক্ষেত্রে তো এই কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করা যাবেই যাবে। অ্যাট দ্য সেম টাইম তাদের ক্ষেত্রে না ম্যাক্রোস্কোপিক পার্টিকেলসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। তাহলে আজকে দাঁড়িয়ে যে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি এবং সেই থিওরি দিয়ে যে আমরা যে জিনিসগুলো কনসিডার করব আর কি, যা যা কথা বলবো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সবই কি না প্রত্যেকটা ব্যাপারই কিন্তু ডিপেন্ড করছে যে কনসিডার করছি আমরা যে কোয়ান্টাম মেকানিক্স, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম মেকানিক্স দেয়া, সেই কোয়ান্টাম মেকানিক্সের উপর বেস করেই কিন্তু এগুলো সমস্ত আসছে। আজকে অনেকেই অনেক কথা বলবে, যে বলবে পি অরবাইটাল, এস অরবাইটাল, এগুলো এরকম দেখতে কেন, এগুলো এরকম করে হয়েছে কেন। তো এগুলো সমস্তই কিন্তু কোয়ান্টাম মেকানিক্স থেকে ক্যালকুলেশন করে এই শেপগুলো এসছে, ডি অরবাইটালের শেপ, এফ অরবাইটালের শেপ সবগুলোই এসছে, এবং এর পিছনে অনেক অনেক বড় কেমিস্ট্রি রয়েছে। অত হয়তো আমাদের সবকিছু নেই, কিন্তু আমি তোকে যতটা বলবো সেই ব্যাপারটাও কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ছাড়া কিন্তু আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়া যাবে না। তো আমরা এখানে একটা বিষয় প্রথমে একটু বলে রাখছি, সেটা হচ্ছে কি না ইলেকট্রনকে তুমি যদি এক্সপ্লেন করতে চাও যে ইলেকট্রনটা কোথায় আছে, তার ওয়েভ প্রপার্টি যদি বোঝাতে চাও, তাহলে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করতে হয় যাকে বলে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন হচ্ছে সাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পিএসআই, সাই এটাকে বলে। সেটা কি না সাই হচ্ছে এটাকে বলে ওয়েভ ফাংশন, এবং ইলেকট্রন কোথায় পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেই ব্যাপারটা কিন্তু এই সাই এর ভ্যালু থেকে বোঝা যাবে। ইলেকট্রনের প্রবাবিলিটি ক্যালকুলেশন করা যাবে সাই এর ভ্যালু থেকে। তো এটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন হুজ ভ্যালু ডিপেন্ডস অন দ্য কোঅর্ডিনেটস অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম,
মানে একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন কোন কোঅর্ডিনেট বরাবর বা কোন এরিয়া বরাবর আছে, কোথায় আছে, সেখানে কিন্তু জানা যাবে। কিন্তু সব থেকে প্রবলেমদায়ক হচ্ছে ইট ডাজ নট হ্যাভ এনি ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এই ব্যাপারটা সাই এর ভ্যালু যদি আমরা বের করি, সাই এর ভ্যালু সেটা ইমাজিনারি ভ্যালু চলে আসে, মানে √-1 টাইপের যে কোয়ান্টিটিকে কখনো হিসাব করা যায় না ম্যাথমেটিক্যালি, সেটা এরকম ধরনের ভ্যালুটা চলে আসে। √-1 মানে তার সাথে আরো অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, কিন্তু √-1 কে তুই কিভাবে সলভ করবি? তুই সলভ করতে পারবি না, এটার ফিজিক্যাল সিগনিফিক্যান্স নেই। কিন্তু কি করে সিগনিফিক্যান্স আনা যায়, মানে তুই বুঝতে পারছিস যে সাই এটা কিন্তু a+ib ফর্মে রয়েছে, i ইকুয়ালস টু √-1। আচ্ছা, এটা কি জানিস কমপ্লেক্স নাম্বার? তোরা কি পড়েছিস ম্যাথমেটিক্সে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ডি ওভার থিওরেম সেটাও জানিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কমপ্লেক্স কনজুগেট জানিস, a+ib, a-ib, এগুলো জানিস তাই তো? কমপ্লেক্স কনজুগেট হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তো আমরা যদি তার ফিজিক্যাল সিগনিফিক্যান্স নাও থাকে, তাহলে তাকে ফিজিক্যাল সিগনিফিক্যান্সে কনসিডার করতে পারি, কনভার্ট করতে পারি, সেটা আমি পরে আসছি। কিন্তু দেখ যে এই যে ওয়েভ ফাংশন, যে সাই, যেটা ইমাজিনারি কোয়ান্টিটি, তার থেকে কিন্তু 3টে কোয়ান্টাম নাম্বার তার থেকে সলভ করে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে আমি তোকে একটু বাদে বলছি। সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা এন, যেটা বোর দিয়েছিলেন, সেটাই এখানে সলভ করে পাওয়া যাচ্ছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এবং একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এল। এই 3টে হচ্ছে কোয়ান্টাম নাম্বার। শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনকে সলভ করে এদের ভ্যালু পাওয়া যাচ্ছিল। কিন্তু বাকি যে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যায়নি, সেটা আলাদাভাবে ডেভিসন জার্মানের এক্সপেরিমেন্ট থেকে এসছে, সেটা আলাদা জিনিস। কিন্তু এই 3টে কোয়ান্টাম নাম্বার ইনিশিয়ালি পাওয়া গেছিল। তো এই 3টে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, আমি তোকে বলে দিচ্ছি যে শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি সলভ করা যায়, ক্যান নট বি সলভড এক্স্যাক্টলি ফর মাল্টি ইলেকট্রনিক অ্যাটম, বাট ক্যান বি সলভড অ্যাপ্রক্সিমেটলি। সবসময় অ্যাপ্রক্সিমেটলি আমরা করব, মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য নয়, হাইড্রোজেনের জন্যই করা হবে। শ্রোডিঙ্গার হাইড্রোজেনের জন্যই এটা সলভ করেছিলেন। যাকে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই আমরা এটা করব, এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু উনি বের করেছিলেন। মাল্টিপল ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এন এর সাথে এল ভ্যালুটার উপরেও ডিপেন্ডেন্ট, সেই জন্য মাল্টিপল ইলেকট্রনের ক্ষেত্রে এন এর ভ্যালুটা ঠিকঠাক মিলবে না। সেই জন্য বোর যখনই কিন্তু থিওরি দিয়েছিলেন, সবসময় বলেছিলেন যে আমার এই থিওরিটা কিন্তু হাইড্রোজেনের জন্য অ্যাপ্লিকেবল। কখনোই উনি বলেননি যে হাইড্রোজেন ছাড়া অন্য আদার এলিমেন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কারণ সেখানে এন এর ভ্যালুটা মিলবে না। হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই মাত্র ইলেকট্রন রয়েছে এবং এল এর ভ্যালু কিছু নেই বলে সেই জন্য মিলছে, বাকি সব ক্ষেত্রে মিলবে না। সেটা আমরা একটু বাদে বলছি তোকে, শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনে আসার পরে আমি তোকে বলছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা এন এর ভ্যালু 1, 2, 3, 4 করে হবে, সেল নাম্বার বোঝায়, এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবে তত কিন্তু তার এনার্জি বাড়তে থাকবে। সেটার কথা যে যত ইট ডিটারমাইন্স দ্য সাইজ অ্যান্ড এনার্জি অফ দ্য অরবিটাল, যত দূরে যাবে তত সাইজ বাড়বে এবং এনার্জিও বাড়বে। এবং এটা নাম্বার অফ অরবিটাল কতগুলো আছে n স্কয়ার দিয়ে বোঝা যাবে, নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে 2n স্কয়ার দিয়ে বোঝা যাবে। এবং বোর মডেলে ইনক্রিজ এন যত ইনক্রিজ করে এনার্জি তত বাড়তে থাকে, এবং এনার্জি অরবিটাল ইনক্রিজ করতে থাকে। এইসব কথা আমরা আগেই পড়েছি, এটা বোরের থিওরি দিয়েই সমস্ত কিছু বলা যায়। সেলের এনার্জি বাড়তে থাকে, ইনক্রিজিং এন, দাস উই ক্যান এক্সপেক্ট দ্য অরবিটাল সাইজ ইনক্রিজিং এন। অরবিটাল গুলো আস্তে আস্তে সাইজে বড়, 1 নম্বর সেলের চাইতে 2 নম্বর সেল বড় হবে, 2 থেকে 3 বড় হবে, 3 থেকে 4 বড় হবে, ইত্যাদি বড় হবে। নতুন করে কিছু বলার নেই। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কতগুলো ইলিপ্টিক্যাল অরবিট আছে বা নেচার অফ দ্য সাবসেল সেটা বোঝা যায়, এবং সাবসেল সেটা ইউজ টু ডিফাইন দ্য শেপ অফ অ্যান অরবিটাল, রিপ্রেজেন্ট দ্য সাবসেল। এবং n ইকুয়ালস টু যখন 1 তখন কিন্তু এল এর ভ্যালু 0, n ইকুয়ালস টু যখন 2 তখন এল এর ভ্যালু 0, 1। মানে কি 1 নম্বর সেলে শুধুমাত্র এস সাবসেল আছে, 2 নম্বর সেলে কিন্তু এস আর পি আছে। কারণ এল এর ভ্যালু 0 মানে এস, এল এর ভ্যালু 1 মানে পি,
2 মানে ডি ইত্যাদি। তো তাহলে 1 নম্বর সেল যদি হয় সেখানে শুধু 1s ই থাকছে, 2 নম্বর সেল থাকলে 2s এবং 2p থাকছে, 3 নম্বর সেলে 3s 3p 3d থাকছে অ্যান্ড সো অন। কোনো অসুবিধার কিছু নেই। এখানে এল এর ভ্যালু 0 হয়, 1 হয়, p হলে 1 হয়, d হলে 2 হয়, f হলে 3 হয়। g বলে কোনো সাবসেল নেই, কিন্তু তবু আমি এখানে লিখে দিয়েছি। অনেক সময় কোশ্চেনে যদি জি সাবসেল থাকতো তার ভ্যালু কত হতো এরকম করে জিজ্ঞাসা করে, তো জি পর্যন্ত লেখা আছে, এখানে কোনো অসুবিধার কিছু নেই। আর কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু এই অরবিটাল গুলো ডিফারেন্ট ডাইরেকশনে কিন্তু তার এনার্জি স্প্লিট হয়ে যায় এবং যার জন্য তার ভ্যালু -l থেকে +l পর্যন্ত হয় ইনক্লুডিং 0 এবং সো ইট ক্যান ওরিয়েন্টেড অনলি ইন ওয়ান ওয়ে স্পেস। এস এর কিন্তু কোনো এস অরবিটাল স্ফেরিক্যাল শেপ, তার কোনো আলাদা আলাদা ওরিয়েন্টেশন হয় না। এস অরবিটাল মানে তার আলাদা কোনো অ্যাক্সিস হয় না। ন্যাচারালি তার কিন্তু কোনো ম্যাগনেটিক মোমেন্টাম ভ্যালু থাকবে না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কোনো ভ্যালু থাকবে না। পি অরবিটালে কিন্তু থাকবে। পি অরবিটালে সবসময় যে কোনো অরবিটালে 2l+1 এই ভ্যালুটা থাকবে, মানে এস অরবিটাল একটাই হবে, পি অরবিটাল 3টে হবে, 2l+1 করেই কিন্তু অরবিটালের নাম্বারটা পাওয়া যাবে। এগুলো এমনি বোর্ড এক্সামের জন্যই তুই পড়েছিস, সেটাই এখানে আরেকবার করে বলে দেয়া জাস্ট, সেই জন্য আমি জাস্ট রিক্যাপ করছি বলে আমি বলছি তোকে তাড়াতাড়ি। এস অরবিটাল এখানে এল এর ভ্যালু 0, নাম্বার অফ অরবিটাল 1, ম্যাক্সিমাম ইলেকট্রন 2 এবং পসিবল ভ্যালুজ অফ এম এর কোনো ভ্যালু নেই, কারণ এস অরবিটাল স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল শেপ, তার কোনো এরকম অরবিটালের কোনো ব্যাপার নেই, একটাই। পি হলে কি হয় না 3টে অরবিটাল, ডি হলে 5টা এবং এফ হলে 7টা অরবিটাল, যেখানে হিসাবটা করে বলা আছে এবং কত কত ইলেকট্রন থাকবে তাও বলা আছে। তো আমরা কোয়ান্টাম নাম্বার দিয়ে বেসিক্যালি এইগুলো বলতে পারি যে কি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এইসব ভ্যালুগুলো হবে না হবে, সেগুলো কিন্তু আমরা এইভাবে হিসাব করে বলতে পারি। কোনো অসুবিধার কিছু এখানে হওয়ার কথা নয়, অ্যাজ সাচ কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখানে আরেকটা আছে স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটার কথা আমি একটু বলে দিই তোকে। আচ্ছা, যদি বলে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বললে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামই বুঝি, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হলে আলাদা করে বলে দেবে। কি ব্যাপারটা কি না, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তার জন্য তার একটা মোমেন্টাম থাকে, সেই মোমেন্টামকে বলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আবার ইলেকট্রন নিজের অ্যাক্সিসের উপরে এরকম ভাবে রোটেট করার জন্য তখনও একটা মোমেন্টাম হয়, তাকে বলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করতে চাই, তাহলে √l × l+1 h/2π, সেটা তুই এইটাও লিখতে পারিস, বা এটাতে h এখানে দেখতে পাচ্ছিস কিনা জানি না, আমি আগের দিনকারও বলেছিলাম h ক্রস এরকম দেওয়া রয়েছে, h ক্রস মানে হচ্ছে h/2π। তো এটা h ক্রস দিয়ে যদি তুমি লেখো তাহলে এ দেখ h/2π লেখা রয়েছে, আর h এর মাথাটা এখানে কাটা রয়েছে, h ক্রস দেওয়া রয়েছে। h ক্রস হলে কি হয় না, h ক্রস মানেই হচ্ছে h/2π, একে বলে রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। কথাটা মনে রাখবি, কারণ h এর মাথাটা কাটা মানে হচ্ছে, এর মানেই হচ্ছে রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। অনেক সময় অনেক অঙ্কে দেয়া থাকে, এর ভ্যালু দেয়া থাকে, তো এটা মানেই হচ্ছে h/2π। এই পুরো কোয়ান্টিটিকে বলে রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট। হিসাবের সুবিধার জন্য এটা করা হয়েছে, তো সেটা দিয়ে তুই করতে পারিস বা ডাইরেক্টলি h/2π এটা বসাতে পারিস, কোনো প্রবলেমের কিছু নেই। আর স্পিন কোয়ান্টাম নাম্বার ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনের জন্য ভালো করে মনে রাখবি, অ্যান্টি ক্লকওয়াইজটার জন্য +½ আর ক্লকওয়াইজটার জন্য কিন্তু -½ এটা খেয়াল রাখবি। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য কনভেনশনাল, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য +½ আর ক্লকওয়াইজের জন্য -½ এই জিনিসটা আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার, এই 4টে কোয়ান্টাম নাম্বার। এবারে তোকে যদি বলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে, তাহলে কিন্তু √s × s+1, এবারে s মানে হচ্ছে একটা ইলেকট্রনের জন্য ½ বসাবি, আর h ক্রস মানে হচ্ছে রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্ট, এসব তুই বসাতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। তুই একটা ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোর জন্য প্রত্যেকটার জন্য আনপেয়ার ইলেকট্রন থাকবে, এখানে বসাবি, এস এর জায়গায় আনপেয়ার ইলেকট্রন বসাবি। আমি তোকে একটা দেখিয়ে দিচ্ছি। ধর চোখে যদি বলে যে নিকেল 2+, তার
স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো, তাহলে তুই কি করবি না রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ বাই টু পাই লিখবি। এবার নিকেল 2+ মানে হচ্ছে কি 4s03d8। এবারে এখানে কি করবি আনপেয়ার ইলেকট্রন বের করবি, d8 মানে 5টা ঘর, 1 2 3 4 5 6 7 8, এই দুটো আনপেয়ার ইলেকট্রন থেকে গেল। তাহলে দুটো আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য এখানে কি করবি না এস এর জায়গায় 2 ইন্টু হাফ বসাবি, ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু হাফ প্লাস 1 এস এর জায়গায় বসাবি, এইচ বাই 2 পাই এরকম ভাবে বসিয়ে দিবি, বসিয়ে তুই বের করবি। আর যদি অরবিটাল অ্যাঙ্গুলার স্পিনটা হাফ বসাবি। আর যদি তোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করতে দেয় বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে দেয়, তাহলে তো তুই এল এর ভ্যালু বসিয়ে দিতে পারবি, রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই 2 পাই, যেরকম আমি একটা দেখাচ্ছি, একটা কোশ্চেনই দেখাচ্ছি তোকে, এইটা একটা কোশ্চেন দেখাচ্ছি। এই যে আচ্ছা, স্পিন মাল্টিপ্লিসিটি বলে আর একটা জিনিসও বের করতে দেয়, স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে 2s প্লাস 1। তো এস হচ্ছে টোটাল স্পিন, মানে কত স্পিন আছে সেটা। যদি পেয়ার থাকে তাহলে আর স্পিন থাকছে না, কারণ প্লাস হাফ মাইনাস হাফ ওটা আর স্পিন থাকবে না, ওটা বাদ হয়ে যাবে। কিন্তু যদি তোর আলাদা আলাদা করে ইলেকট্রন থাকে তাহলে প্লাস হাফ করে তুই মাল্টিপ্লাই করবি, মাল্টিপ্লাই করে 2s প্লাস 1 বের করবি। যেরকম ধর এর ক্ষেত্রে এইটা, এই এর ক্ষেত্রে ধর এখানে প্লাস হাফ, এস এর আর কিছু হবে না, এসটাতে তুই কিছু বসাতে পারবি না, 2s প্লাস 1 ভ্যালুটা বের করতে হবে স্পিন মাল্টিপ্লিসিটি। তো এস এর জায়গায় তো 0 হয়ে গেল, তো 2s প্লাস 1 মানে এখানে 1। তো যখন স্পিন মাল্টিপ্লিসিটি 1 আসবে তখন সিংলেট, ডাবলেট, ট্রিপলেট এরকম ধরনের নাম হবে। 2 নম্বরটা যেটা আছে, বিটা যেটা আছে, সেখানে প্লাস হাফ ইন্টু 2, মানে প্লাস হাফ দুটো আছে, আমি হাফ ইন্টু 2 মানে এটা অটোমেটিক্যালি 1, বা প্লাস হাফ যাই হোক করিস 1। এবার 2s প্লাস 1 মানে 2 ইন্টু 1 প্লাস 1 মানে 3, মানে ট্রিপলেট। তো অনেক সময় সিঙ্গেল স্টেট হবে না ট্রিপলেট স্টেট হবে, এরকম ধরনের বের করতে দেয়। তো আমি ফর্মুলা দিয়েছি প্লাস বের করে তোকে দেখিয়েছি, অসুবিধা কিছু হওয়ার কথা নয়। স্পিন মাল্টিপ্লিসিটি এটাকে বলে 2s প্লাস 1। এটা দেখবি যে আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াতে যাব তখন ইন্টারমিডিয়েট পড়াবো, রিয়াকশন ইন্টারমিডিয়েট, তখন সিংলেট, ট্রিপলেট, ডাবলেট এইগুলো, এই টার্মিনোলজিগুলো ওখানে ইউজ হয়, তখন ওখানে এরকম ভাবে বের টের করতে হয়। তো সেইখানে কাজে লাগবে। আপাতত আমি তোকে সিংলেট, ট্রিপলেট এইগুলো আমি তোকে বললাম। নর্মালি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করতে দেয় তাহলে 4s অরবিটাল, আমি তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বললে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বুঝবি। তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ধর তুই বের করছিস, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা তুই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এরকম মিউ দিয়ে বের করছিস, রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ বাই 2 পাই। তো 4s অরবিটাল বলেছে, তো 4s অরবিটালে কিন্তু এটা 0, এল এর ভ্যালু জানতে হবে তোকে, এল এর ভ্যালু 0 ফর s, 1 ফর p, 2 ফর d, 3 ফর a। তাহলে 0 ইন্টু 0 হয়ে যায় এইচ বাই 2 পাই, এটা 0ই হবে। এটা ধর 3p তুই করছিস, তো এখানে রুট ওভার 3p অরবিটাল, এখানে 1 আছে, তো 1 প্লাস 1 এইচ বাই 2 পাই, তাহলে এটা 2 রুট 2 এইচ বাই 2 পাই। এরকম ভাবে তুই এল এর ভ্যালু বসিয়ে দিয়ে তুই বের করতে পারিস। 4th অরবিটাল হলে সেখানে তো অনেকগুলো রয়েছে, 4s, 4p, 4s, 4p, 4d, 4f, এরকম আলাদা আলাদা করে প্রত্যেকের তুই বের করতে পারিস যে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ইলেকট্রন 4s এ থাকলে কি হবে, 4p তে থাকলে কি হবে, 4d তে থাকলে কি হবে, 4f এ থাকলে কি হবে, এগুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারিস। তো এগুলো কোয়ান্টাম নাম্বার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আমি তোকে বললাম। এইবারে শোন, এবারে মাথাটা ঠিক রাখ, আমি তোকে কয়েকটা কথা বলছি, আমার কথাটা শোন তুই ভালো করে। বেসিক্যালি শ্রোডিঙ্গার 1934-এ কিন্তু একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, পার্টিকেল ইন আ বক্স বলে একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট করেছিলেন এবং যেটা খুব নাম করা একটা এক্সপেরিমেন্ট। তো উনি কি দেখিয়েছিলেন, উনি কি বলেছিলেন,
না, একটা জিনিস তোকে মনে রাখতে হবে, ইলেকট্রন কেমন ভাবে মুভ করে, ইলেকট্রনের মুভমেন্টটাকে যদি তুই দেখাস তাহলে সেটা ট্রান্সভার্স ওয়েভে এরকম এরকম ভাবে ইলেকট্রন মুভ করে। ইলেকট্রন কোনো জায়গায় যখন মুভ করে, এটা তুই দেখতে পাচ্ছিস যে এইভাবে ইলেকট্রনটা মুভ করে নর্মালি। এবং এই মুভমেন্টটা একটা অ্যাটমের মধ্যে, একটা ইলেকট্রনের মুভমেন্ট কি, এস এইচ এম বা সিম্পল হারমোনিক মোশন লাইক মুভমেন্ট। তো এস এইচ এম বা সিম্পল হারমোনিক মোশন এর মতো ওয়েভের মুভমেন্ট হলে ইলেকট্রন, শ্রোডিঙ্গার তার ইলেকট্রনের মুভমেন্টটাকে সাইন ওয়েভ হিসাবে দেখিয়েছিলেন। এটা নিয়ে বলার দরকার নেই যে ওয়েভ ইকুয়েশন, তুই জানিস যে ওয়েভের একটা জেনারেল ইকুয়েশন কি। তো সেই ইকুয়েশন হচ্ছে কি, y ইকুয়ালস টু a ইন্টু সাইন ওমেগা টি। এটা হচ্ছে কি না জেনারেল ওয়েভ ইকুয়েশন, যেখানে y ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, a হচ্ছে অ্যামপ্লিটিউড এবং t হচ্ছে টাইম। তো এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশন অনুযায়ী ইলেকট্রনও কিন্তু মুভ করে, কারণ ইলেকট্রনের মুভমেন্টটাকে সাইন ওয়েভ হিসাবেই ধরা হয়। সাইন ওয়েভ মুভমেন্ট যেটা, সেটাই কিন্তু ইলেকট্রনের মুভমেন্ট হিসাবেই কনসিডার করেছিলেন শ্রোডিঙ্গার। এবং তার থেকে উনি ইলেকট্রনের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে যে ইকুয়েশন ডিরাইভ করেছেন, যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে একটা ইলেকট্রন যখন মুভ করে তখন সেখানে কি না জাস্ট ওমেগা টি এর বদলে উনি পুট করেছিলেন 2πx ডিভাইডেড বাই ল্যামডা। এই ক্যালকুলেশন আমাদের নেই, কিন্তু আমরা জাস্ট এই ফর্মটা ইউজ করছি যে সাই এক্স মানে কি ইলেকট্রনটা কোথায় পাওয়া যাবে, সেটা তার যে ওয়েভ ইকুয়েশন, যেটা এটা হচ্ছে ওয়েভ ফাংশন, সাই এক্সটা হচ্ছে ওয়েভ ফাংশন। তো তার যে ওয়েভ ইকুয়েশন সেটা হচ্ছে যে a sin 2πx বাই ল্যামডা। এখন এই ইকুয়েশনটা থেকে আমাকে কি করতে হবে না, এই ইকুয়েশনটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে জেনারেল ওয়েভ ইকুয়েশন, ইলেকট্রনের ক্ষেত্রে জেনারেল ওয়েভ ইকুয়েশন। এই ওয়েভ ইকুয়েশন থেকে উনি কি করেছিলেন না, এটার থেকে উনি নিজের যে কি বলে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন যেটা, সেটাকে ডিরাইভ করেছিলেন। সেই ডেরিভেশন আমাদের নেই, কিন্তু আমি তোকে একটু বলছি যে সেই ওয়েভ ইকুয়েশনটা কি। সেই ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে যে এরকম ধরনের একটা ইকুয়েশন, del 2 psi dx2 plus d2 psi dy2 d2 psi dz2 8 pi square m by x square e minus v into psi equals to 0। এই স্যার এটাতে শুধু এই ইকুয়েশনটা মনে রাখলেই হবে তো? হ্যাঁ, ইকুয়েশনটা মনে রাখলেই হবে। আমি তোকে একটু বলছি, আমার কথাটা একটু শোন, তাহলে তুই একটু মানে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। জাস্ট এটা আমি যেটা করছি এটা মনে রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তবু আমি বলছি, আমি তোকে বলছি, তুই একটু আমার কথাটা শোন, তাহলে কিন্তু তুই দেখবি যে ফিজিক্সের একটু থিওরি আমরা এখানে ইউজ করি। যদিও ফিজিক্স আমি ভালো জানি না, কিন্তু ফিজিক্সের আমরা ওয়েভের যে থিওরি, সেই থিওরি আমরা ইউজ করছি। সেটা হচ্ছে যে সাই, সেটা এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর, যে কোনো অ্যাক্সিস বরাবরই কিন্তু আমরা সাইটাকে রিপ্রেজেন্ট করতে পারি। মানে ইলেকট্রন এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর, যে কোনো অ্যাক্সিস বরাবরই যদি ডিস্ট্রিবিউটেড হয়, ইলেকট্রন যদি মুভ করে, আমরা একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর আমরা ধরছি এক্স অ্যাক্সিস বরাবর, সেখানে a sin 2π, এখানে আমরা এক্স লিখছি বাই ল্যামডা, এটা লিখছি। তো এই অবস্থায় ডি, একে যদি আমি ইন্টিগ্রেট করি, ডি সাই এক্স বাই ডিএক্স, এক্স এর রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে মাইনাস এ সাইন থিটার জায়গায় আমরা এখানে কস থিটা করে দিলাম, 2π এক্স ইন্টু ল্যামডা ইন্টু 2π বাই ল্যামডা। এইবারে আমরা এটাকে আবার সেকেন্ড ডিফারেন্সিয়েশন করব, মানে ডি সাই এক্স 2 বাই ডিএক্স। তো সাই এক্স আর লেখার দরকার নেই, এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস বরাবর, কারণ ডিএক্স তো নিচে লিখছি,
সেই জন্য সাই এক্সটা আর লেখার দরকার নেই, ডিএক্স এর রেসপেক্টে করছি মানে এক্স অ্যাক্সিস বরাবরই হচ্ছে। তো সেটা মাইনাস এখানে চলে এলো তোর 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এরকম করে দিলাম, এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা, মানে আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশন করলাম ডি সাই টু ডিএক্স টু। তো এখন একটা জিনিস তোকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি না, আমরা যখন এই সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা করলাম, করার পরে একটা ব্যাপার তোকে ভাবতে হবে, সেটা হচ্ছে কি না কাইনেটিকে না এম মানে মোমেন্টাম আর কি, মোমেন্টামে যদি স্কোয়ার করি এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু কি 2m ইন্টু কাইনেটিক এনার্জি, এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এখন মোমেন্টাম, এটাকে মোমেন্টামের স্কোয়ার মানে পি স্কোয়ার ইকুয়ালস টু 2m, কাইনেটিক এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। তো এই জিনিসটাকে আমি এইখানে পুট করব, এই জায়গাটায় পুট করব। পুট করলে কি হবে না মাইনাস 4 পাই স্কোয়ার ইন্টু এখানে পি স্কোয়ার বাই এখানে এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা এইচ স্কোয়ার, ডেরিভেশন দরকার নেই আমি তাও বলছি, ইন্টু এটা হচ্ছে সাই এক্স ছিল, এখান থেকে যদি তুই ক্যালকুলেট করিস তাহলে এইটা আমি 2m, টোটাল এনার্জি হচ্ছে ই মাইনাস ভি, তো এখান থেকে মাইনাস 4 পাই স্কোয়ার ইন্টু 2m ই মাইনাস ভি বাই এইচ স্কোয়ার ইন্টু সাই এক্স, তাহলে এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু সাই এক্স। এইটা হচ্ছে একটা সাই, এটার এক্স অ্যাক্সিস বরাবর তার যে প্রবাবিলিটি মানে তার যে ওয়েভের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা পাওয়া গেল এক্স অ্যাক্সিস বরাবর। এরকম ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সব অ্যাক্সিস বরাবরই পাওয়া যাবে। তো প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর এদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর যে অ্যাড করার পরে আমি ওটা যেটা দেখালাম 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি, এখানে টোটাল কোয়ান্টিটি গুলোকে তুই দেখ তাহলে বুঝতে পারবি। এই দেখ সাই হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রন ওয়েভ, অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রন ওয়েভ অর ওয়েভ ফাংশন। আচ্ছা, এম হচ্ছে কি মাস অফ ইলেকট্রন, ই হচ্ছে টোটাল এনার্জি আর ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমি এটা ডিরাইভ করছিলাম, তিনবার করলে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর এটাকে টোটাল অ্যাড করলে ইকুয়ালস টু 0 করে দিলেই হবে। ওই যে আগের একটা বের করেছি ওরকম ভাবে ওই রকমই জিনিস ওয়াই বরাবর জেড বরাবর করে তিনটেকে অ্যাড করে দিলে এই ইকুয়েশনটা বেরোবে। কিন্তু এই ইকুয়েশনের সিগনিফিক্যান্সটা আমাদের দরকার, এই ইকুয়েশনটা কিভাবে এসছে তার ডেরিভেশন আমাদের দরকার নেই। কিন্তু আমি জাস্ট তোকে একটা আউটলাইন দিলাম যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের যে এনার্জি, সেই এনার্জি গুলোকে টোটাল অ্যাড করে আমি যে ম্যাক্সিমাম যেটা এনার্জি আর কি ইকুয়ালস টু 0, মানে ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি যে 0 সেটাকে আমি ইকুয়েট করে দিব, দেওয়ার পরে এই ইকুয়েশনটা আসবে। তো এই ইকুয়েশনটা শ্রোডিঙ্গার বের করেছিলেন এবং এইখানে ওই D2 সাই ওই জিনিসটা, এই যে বড় জিনিসটা যেটা, এর পরিবর্তে উনি উল্টো ডেল্টা মানে একেবারে ল্যাপ্লেসিয়ান অপারেটর এই জায়গায় এইটা বসিয়ে দিয়েছিলেন। এটা টোটাল বসানো ছিল তো এই জায়গাটা বসিয়ে দিয়েছিলেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হচ্ছে কি না এখান থেকে সাইটা কমন নেওয়ার পরে এইখানটায় একটা ইকুয়েশন লিখেছেন এইচ সাই ইকুয়ালস টু ই সাই। এই এইচটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর, এই এইচ জিনিসটাকে বলে হ্যামিল্টনিয়ান অপারেটর। তুই শুধু এইটুকু জিনিস জেনে রাখবি যে এইচটা কি, সেটা হচ্ছে এইচ স্কোয়ার
ডেল্টা মানে ল্যাপ্লেসিয়ান অপারেটর, এটা হচ্ছে ডেল্টা মানে হচ্ছে ল্যাপ্লেসিয়ান অপারেটর। ভ্যালু দেওয়া থাকবে, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বাই 8 পাই স্কোয়ার এম। এইটার সাথে ইলেকট্রনের টোটাল এনার্জি এবং তার প্রবাবিলিটি দুটোকে, এই দুটো ইকুয়াল। তো আমরা নর্মালি এই ইকুয়েশনটাকে যখন ট্রিট করব তখন এটাকে সলভ করতে হবে। আমি তোকে দেখাচ্ছি জিনিসটা কি। দেখ, শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের মূল ব্যাপারটা যেটা, সেটা আমি তোকে বলছি। তুই ইকুয়েশনটা না মনে রাখলেও চলবে, তোকে যেটা মনে রাখতে হবে সেটা আমি তোকে শর্টকাট ওয়েতে তোকে আমি বলছি, যাতে করে তুই ব্যাপারটা বুঝতে পারিস। সেটা কি না, আমার কাছে এইটা ভালো করে তুই দেখ, তাহলে তোর ব্যাপারটা আমি তোর মতো করে জিনিসটাকে আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিভাবে এলো, কিভাবে এদের সিগনিফিক্যান্স কি। কেউ বলছে যে 1 2 3 4 এগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কেউ বলছে এন থেকে -1 করে দিলে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, কেউ বলছে -L থেকে +L ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কিন্তু এগুলো পাওয়া যাবে এরকম কোন ইকুয়েশন দরকার যে ইকুয়েশন থেকে এগুলো পাওয়া যাবে। শুধু বলে দিলেই তো হবে না যে এন থেকে, তোকে যদি বলে এল বের করো, এল বের করো, n ইকুয়ালস টু 5, এল এর ভ্যালু কত, তুই বলবি n-1 আপ টু 0, তার মানে এটা হবে 4 3 2 1, এইসব 4 3 2 1 0 এইসব হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুই যে এই n-1 করে দিলি, এটা তো তুই একটা এম্পিরিক্যাল ওয়েতে করলি, তোর কোনো ইকুয়েশন তোর সাথে নেই। তো সেটা ইকুয়েশন দরকার। তার জন্য কি না, শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন তৈরি করেছিলেন। এটা হচ্ছে সেই ইকুয়েশন। এই ইকুয়েশনকে সলভ করতে হবে। সলভ করে কি করতে হবে না, সলভ করে সাই এর ভ্যালু বের করতে হবে। সাইটাকে বলা হয় কি, ওয়েভ ফাংশন। সাইটাকে বলা হয় ওয়েভ ফাংশন। তো ওয়েভ ফাংশন যখন তুই বের করবি, তখন আমি তোকে আগেই বলেছি যে ওয়েভ ফাংশনের ভ্যালুটা কিরকম হবে না, ইমাজিনারি ভ্যালু হবে। সেটাকে কেউ ভ্যালুটা বের কর, মানে তার ফিজিক্যাল সিগনিফিকেন্স তুই বুঝতে পারবি না যে সাই এর ভ্যালুটা কিরকম। সাই এর ভ্যালু পাওয়া যাবে কিন্তু ইমাজিনারি ভ্যালু পাওয়া যাবে। সেই জন্য ওয়েভ ফাংশনটাকে তুই ইউজ করতে পারবি না। তার নেগেটিভ ভ্যালুও চলে আসতে পারে, প্রবাবিলিটি নেগেটিভ, ওয়েভ ফাংশন নেগেটিভ চলে আসতে পারে। কিন্তু তাকে স্কোয়ার যদি তুই করে দিস, সাই স্কোয়ার যেটা √-1, এটাকে যদি তুই স্কোয়ার বানিয়ে দিস, তাহলেই কিন্তু তুই একটা ফাইনাইট ভ্যালু পেয়ে যাবি যার সিগনিফিক্যান্স আছে। এটাকেই বলে কি না, প্রবাবিলিটি ফাংশনকে স্কোয়ার করে দেওয়া হলো। একেই বলে কি, প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটি পার ইউনিট ভলিউমে কতখানি আমি ইলেকট্রনটা পাওয়ার চান্স। যেখান থেকে এলো অরবিটালটার কনসেপ্ট, অরবিটাল এস বা পিএক্স পিওয়াই পিজেড, সেটা এখান থেকে এলো। আর কি না, এ ভলিউম অফ স্পেস সেন্টার অন দ্য নিউক্লিয়াস ওয়্যার দ্য হাই প্রবাবিলিটি অফ লোকেটিং ইলেকট্রন ডেসক্রাইবড বাই চুজেন দ্য ভ্যালুজ অফ এন, এল অ্যান্ড এম এল। এইখান থেকে এই ভ্যালুটা বের করার পরে আমরা অরবিটাল ফরবিটাল পড়ে ফেলি, কিন্তু অরবিটালের কনসেপ্টটা কোথা থেকে এলো না, এইখান থেকে এসছে যে সাই স্কয়ারের ভ্যালুটা বের করতে হবে। এবং সাই স্কয়ারের ভ্যালুটা বের করার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে কোথায় অ্যাকচুয়ালি ইলেকট্রনটা রয়েছে। আমি তোকে দেখাবো এক্ষুনি, একটু বাদেই আমি তোকে দেখাবো যে সাই স্কয়ার দিয়ে কিভাবে ইলেকট্রনের প্রবাবিলিটি তুই বের করতে পারিস, ইলেকট্রন জানতে পারিস যে এক্স্যাক্টলি কোন জায়গাটা রয়েছে। চল, খুব মজাদার ব্যাপারটা বিষয়টা আমি তোর মতো করে বলছি। তো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনে তুই ওয়েভ ইকুয়েশন, এটা শ্রোডিঙ্গার ইকুয়েশনটা দিয়েছেন। এই ইকুয়েশন মস্ত বড় ইকুয়েশন, এই ইকুয়েশন নিয়ে আমরা চাপের মধ্যে রয়েছি, কিন্তু তাকে সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই করে আমি তোকে একটু আগেই দেখিয়েছি যে ই সাই ইকুয়ালস টু এইচ সাই, এইচ কে হ্যামিল্টনিয়ান অপারেটর বলে। এই কথা আমি তোকে বলেছি। তুই যতটা মনে রাখতে হবে, তোকে আমি ডায়াগ্রাম করে দেখিয়ে দিচ্ছি যে এইটুকু মনে রাখতে হবে। এইবারে মজাটা দেখ, এই ইকুয়েশনটাকে যখন তুই সলভ করবি তখন কিন্তু তুই সাই এর ভ্যালু পাবি। আমি আগেই বলেছি যে এই সাই এর ভ্যালু এরকম ভাবে লেখা থাকে, সাই এর ভ্যালু এন, এল, এম। তার মানে কি,
এই সাইটা দিয়ে তুমি এন এল এম এই তিনটে জিনিসের কনসেপশন পেতে পারো, কিন্তু এই কনসেপশনটা ইমাজিনারি হবে, তুমি তাকে পাবে না। তখন তাকে কি করতে হবে না, স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিতে হবে। তাহলে স্কোয়ার করে দিলাম, তো স্কোয়ার করে দিয়ে যদি তার ভ্যালু 1 হয়, দেখ খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যদি তার ভ্যালু 1 মানে 0 চাইতে ভ্যালু বেশি হয়, 1 মানে ম্যাক্সিমাম টেন্স টু 1 যদি হয়, তাহলে তাকে বলে অরবিটাল, মানে সেখানে ইলেকট্রন আছে। সাই স্কোয়ারের ভ্যালু 1 মানে হচ্ছে 1 বা 0 চাইতে বেশি, মানে পজিটিভ কিছু ভ্যালু যদি সাই স্কোয়ারে দেখা যায়, তাহলে সেটা হচ্ছে অরবিটাল, সেখানে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন পাওয়া যাচ্ছে। কিন্তু সাই স্কোয়ারের ভ্যালু যদি 0 হয়, তাহলে সেটা কি, তাকে বলে নোড, তাকে বলে নোড। দেখ নিটের প্রশ্নের জায়গা আমি চলে এসেছি, এই নোডের জায়গা থেকেই কোশ্চেন দেয়, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, হ্যাঁ এইসব কতগুলো, স্ফেরিক্যাল নোড, তারপরে সিলিন্ড্রিক্যাল নোড, আমি তোকে বলবো সব কথা, এক্ষুনি শুনে নে। ব্যাস এই জায়গাটাতেই আমি হিট করতে চাইছি, কারণ কোশ্চেন কিন্তু এই জায়গাটা থেকে নিটের কোশ্চেন দেয়, এই যে অরবিটাল এবং নোডের যে কনসেপ্টটা, নোড কোথা থেকে চলে আসছে, কতগুলো নোড আছে, কি নোড আছে না নোড আছে, সেগুলো আমি তোকে বলছি। দেখ ফটাকসে তুই বুঝে যাবি, কোনো অসুবিধার কিছু নেই, নোড রিলেটেড কোশ্চেন তুই সবসময় পারবি, কিন্তু আমার বোঝানোর দরকার আছে। তো এই নোড দু রকমের হয়, রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড। কিভাবে হয় না হয় আমি তোকে পুরো পিকচারটা পরিষ্কার করে দেবো। তুই এরপরে যদি বলিস যে আমার নোড সম্পর্কে কোনো অসুবিধা আছে, তাহলে আমি তোকে চ্যালেঞ্জ করছি যে আমি আর পড়াবো না, নোড নিয়ে কোনো কথা হবে না। আমি তোকে নোড আমার মতো করে ভালোভাবে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই আমার কথাটা ভালো করে শুনে নে। রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড কিভাবে বের করে এবং কি বিষয়টা সেটা আমি তোকে বলছি, তুই ভালো করে শোন। আমি নোডে চলে এসেছি, তার আগে আমি তোকে একটা কথা বলি যে সিগনিফিক্যান্স অফ সাই বা সাই স্কোয়ার, এটা বোঝার দরকার। তো ওয়েভ ফাংশন মানে কি? ওয়েভ ফাংশন মে বি রিগার্ডেড অ্যাট দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ইলেকট্রন ওয়েভ expressed in terms of the coordinate of x, y, z or r, theta, phi. খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এক্স ওয়াই জেড আর আর থিটা ফাই। তো এক্স ওয়াই জেড হচ্ছে কি, একে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আর আর থিটা ফাই হচ্ছে কি না, এটাকে বলে পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট মানে অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে, আর এটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট, অ্যাঙ্গুলার পার্ট। তো কোঅর্ডিনেট দু রকমের হয়, একটা হচ্ছে কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে আমরা যেটা নর্মালি যেটা পড়ি এক্স ওয়াই জেড দিয়ে যে কোঅর্ডিনেট করি সেটা, আর একটা হচ্ছে আর থিটা ফাই, যাকে বলে পোলার কোঅর্ডিনেট। এই দু রকমের হয়। তো ওয়েভ ফাংশনের ভ্যালু may be positive or negative depending on the values of the coordinates and no physical significance of psi. তার ভ্যালু নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তাহলে ইলেকট্রনকে কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তা বুঝবো কি করে? নেগেটিভ ইলেকট্রন পাওয়া যাচ্ছে, এসব বোঝা যায় কোনোদিন ওয়েভ ফাংশন থেকে, কিন্তু তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না যে কোথায় ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে কি কোথায় ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে না, কোন জায়গায় ইলেকট্রন ডেন্সিটি বেশি। এটা কিন্তু কোথায় নোড আছে, কোথায় ইলেকট্রন ডেন্সিটি 0, কোথায় নোড আছে, কোথায় রেডিয়াল নোড আছে, কোথায় অ্যাঙ্গুলার নোড আছে, কিছুই তুমি বুঝতে পারবে না সাই দিয়ে। সেই জন্য সাই এর বদলে আমার কি জানার দরকার না, সাই স্কোয়ার। সাই স্কোয়ার, সাই স্কোয়ারে কি না, সাই স্কোয়ারে কি করা হয়েছে না, এখানে psi at any point proportional to probability of finding electron at that point, psi square is known as probability density. Probability density মানে কি, মানে পার ইউনিট ভলিউমে ইলেকট্রন পাওয়ার চান্স কতটা। তো অরবিটাল তাকেই বলা হবে 90% অর হায়ার। যদি তারপরে সাই স্কোয়ারটা মনে রাখ, সাই স্কোয়ার প্রবাবিলিটি ডেনসিটি, সাই স্কোয়ার প্রবাবিলিটি ডেনসিটি, এটাকে বলে প্রবাবিলিটি ডেনসিটি। ডেনসিটি মানে কি, পার ইউনিট ভলিউমে কতটা ইলেকট্রন পাওয়ার চান্স আছে, কত পার্সেন্ট, 90% কি 100% কি 20% কি 0%, দিস ইজ প্রবাবিলিটি ডেনসিটি। ডেনসিটি মানে হচ্ছে ইউনিট ভলিউমের মধ্যে ইলেকট্রন পাওয়ার চান্স কতটা, ডেনসিটি কতটার মানে।
ডেনসিটি আমরা যেমন ডেনসিটি মাস পার ইউনিট ভলিউম, তো এখানে প্রবাবিলিটি ডেনসিটি মানে হচ্ছে ইউনিট ভলিউমের মধ্যে ইলেকট্রন পাওয়ার চান্স কত। এবার বই খুলে দেখবি লেখা আছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তুই কনফিউজড হয়ে যাবি না, ডিস্ট্রিবিউশন আর ডেনসিটির মধ্যে তফাৎ আছে। প্রবাবিলিটি সাই স্কয়ার, এটা প্রবাবিলিটি একে যদি ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে টোটাল প্রবাবিলিটি। কথাটা বোঝার চেষ্টা কর, পার ইউনিট ভলিউমে এতটা, তাহলে টোটাল ভলিউমের মধ্যে কতটা সেটাকে বলে টোটালটার মধ্যে কতটা প্রবাবিলিটি। তাহলে ডেনসিটি দিয়ে যদি তুই মাল্টিপ্লাই করে দিস তাহলে অটোমেটিক্যালি ডেনসিটি না সরি ভলিউম দিয়ে সাই স্কয়ার ইনটু ভলিউম দিয়ে যদি তুই মাল্টিপ্লাই করিস তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কি না প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে তিনটে টার্মিনোলজি যে ভালো বুঝেছে সে কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে কি আমি তোকে বলছি, একটা হচ্ছে কি না এই দেখ এটা যে বুঝেছে সে তাহলে বুঝেছে, যে বোঝেনি সে বোঝেনি, তার শেষ। আমি তোকে বলছি, আমার পেন কোথায় গেল? আচ্ছা এগুলোকে মুছবো কি করে? আচ্ছা এটা ডিলিট, ঠিক আছে। আচ্ছা আমি তোকে বলছি প্রবাবিলিটি সাই, প্রবাবিলিটি ডেনসিটি সাই স্কয়ার, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাই হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে সাই স্কয়ার ইনটু ভলিউম। ডেনসিটি মানে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, আর টোটাল ভলিউমকে মাল্টিপ্লাই করে দিলে তাহলে টোটাল জায়গার মধ্যে ডিস্ট্রিবিউশনটা বেরোবে, যে কোথায় কোথায় পাওয়া যায় কতটা। ইউনিট ভলিউম নয়, ওটা হচ্ছে টোটালটার মধ্যে কতটা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, পুরো ডিস্ট্রিবিউশনটা পাওয়া যাচ্ছে। আমি তোকে দেখাচ্ছি, দেখ ভালোভাবে বোঝার চেষ্টা কর জিনিসটা। এবারে শোন, হ্যাঁ যে কথাটা বলছিলাম যে আমরা কিন্তু সাইকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে কি না পোলার, আর থিটা ফাই। তো আর হচ্ছে রেডিয়াল ফাংশন আর থিটা ফাই হচ্ছে অ্যাঙ্গুলার ফাংশন। তো এই আর কে আমরা এই সাইকে দেখ, সাই মানে কি, যদি তুই পোলার কোঅর্ডিনেটে যদি সাইকে যদি রিপ্রেজেন্ট করিস তাহলে সেটা তার মধ্যে তিনটে পার্ট আছে। একটা হচ্ছে আর হচ্ছে রেডিয়াল পার্ট। মানে রেডিয়াল পার্ট মানে কি, রেডিয়াল পার্ট মানে হচ্ছে যে এই দেখ এই নিউক্লিয়াস থেকে এই যে ডিস্টেন্সটা রেডিয়াল পার্ট। কথাটা বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? ধর আমি তোকে বললাম নোড মানে হচ্ছে নো ইলেকট্রন ডেনসিটি। দেখ আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, তুই আমার কথাটা ভালো করে শোন। রেডিয়াল আর অ্যাঙ্গুলার নোড কি জিনিসটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই কথাটা আমার শোন ভালো করে। এই জায়গাটা বোঝাটা কিন্তু একটু অসুবিধা, আমি তোকে বলছি। ধর না বুঝতে পারলে বলবি কিন্তু। ধর আমি তোকে বলছি যে ধর এটা একটা নিউক্লিয়াস, এবারে এই বরাবর এই রকম জায়গা বরাবর কোনো ইলেকট্রন ডেনসিটি নেই, মানে সাই স্কয়ারের ভ্যালু 0 0 0 0, তাহলে এই বরাবর কিন্তু 0। তো এটা এই রেডিয়াস বরাবর কিন্তু ভ্যালুটা 0। এটা কি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, উপরের দিকে হবে নিচের দিকে হবে না, বা এই অ্যাঙ্গেলে হবে এই অ্যাঙ্গেলে হবে না, এরকম তো ডিপেন্ড করছে না। তো সেই জন্য এইটাকে বলা হবে রেডিয়াল নোড। কিন্তু ধর এখানে ধর এরকম একটা পিওর ব্যান্ড আছে, এই বরাবর ইলেকট্রন ডেনসিটি আছে,
কিন্তু এই বরাবর ইলেকট্রন ডেন্সিটি নেই, এই বরাবর ইলেকট্রন ডেন্সিটি নেই, এখানে ইলেকট্রন ডেন্সিটি নেই। তাহলে এই বরাবর আমি বলবো এটা অ্যাঙ্গুলার নোড। যেটা অ্যাঙ্গেলে চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় সেটাকে বলে অ্যাঙ্গুলার নোড। আর যেটা রেডিয়াস চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়, এটা একই রেডিয়াসের উপরে, তার আবার এখানে একটা এই বরাবর একটা নোড আছে, এটাকে রেডিয়াল নোড বলো। এই রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে, রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে, রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে। তো রেডিয়াসের উপরে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে রেডিয়াল নোড, আর অ্যাঙ্গেলের উপর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। তো সেই জন্যে ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি সাইটা সেটা তিনটে জিনিসের উপরে ডিপেন্ডেন্ট, আর থিটা আর ফাই। কিন্তু আমি শুধু রেডিয়ালটাই আমরা চিন্তা করব, কারণ বাকি দুটো চিন্তা করতে গেলে আমার 3 ডাইমেনশনাল ফিগার দরকার, আমাদের এই সিলেবাসে নেই। তুই পারবি না সেটা করতে, তোর দরকার নেই। তুই কি করবি না, আমরা ওয়েভ ফাংশন ওয়েভ ইকুয়েশনটাকে পোলার when Schrodinger wave equation in polar coordinates is solved for hydrogen atom obtained in factorized two separate part. একটা পার্ট হচ্ছে আর এর ফাংশন, আর একটা পার্ট হচ্ছে থিটা ফাই। থিটা ফাই হচ্ছে অ্যাঙ্গেল। তো ওইগুলোর জন্য তোর 3 ডাইমেনশনাল ফিগার দরকার। তো আমরা কি করছি না, সাই যেটা এই তিনটে জিনিসের উপর ডিপেন্ডেন্ট, তাকে শুধু আমরা একটা পার্ট আলাদা করে নিচ্ছি, যাকে আমরা বলছি কি আর আর। এটা হচ্ছে কি শুধুমাত্র রেডিয়াল ফাংশন। দেখ রেডিয়াল ফাংশন, তাহলে সাই এর দুটো পার্ট হয়ে গেল, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। আমরা এখন থেকে শুধুমাত্র রেডিয়াল পার্টটা নিয়ে আলোচনা করব, অ্যাঙ্গুলার পার্টটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাঙ্গুলার পার্টটা এখানেই আমরা ছেড়ে দিলাম, অ্যাঙ্গুলার পার্টটা নিয়ে আমাদের খুব একটা কোনো বক্তব্য নেই, অ্যাঙ্গুলার পার্ট আমরা পড়বো না, আমাদের সিলেবাসে নেই। তাহলে সাই কথাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে সাই যখন বলবো তখন আর থিটা ফাই সবগুলোই বলতে হবে, কিন্তু যখন আর বলবো তখনও সেই ওয়েভ ফাংশনই রইল বা প্রবাবিলিটি রইল, কিন্তু শুধু রেডিয়াল বরাবর প্রবাবিলিটি, বিভিন্ন অ্যাঙ্গেল বরাবর প্রবাবিলিটি কি সেটা আমরা বলছি না, রেডিয়াল বরাবর প্রবাবিলিটি কি সেটা আমরা বলছি। এটাই হচ্ছে বেসিক ব্যাপার, যে ওখানে আর থিটা ফাই এর মধ্যে থিটা ফাইটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এনিওয়ে, এবারে চল, তার মানে এটা আর থিটা ফাই ছিল, টোটাল ওয়েভ ফাংশনটা এটা ছিল। আমরা কি করলাম না, আর এটা পার্ট আর একটা এ পার্ট বলে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। তো এইটা আমাদের দরকার নেই, নো নিড, এটা আমাদের দরকার, হ্যাঁ দরকার, নেসেসারি, এটা আমাদের দরকার। রেডিয়াল ওয়েভ ফাংশনটা আমাদের প্রয়োজন, রেডিয়াল ওয়েভ ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। এবার চল রেডিয়াল ওয়েভ ফাংশন নিয়ে আমি তোকে বলছি। প্রথম কথা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম, এই তিনটে কোয়ান্টাম নাম্বার তো আমরা অলরেডি বলেছি। এবার এই তিনটে কোয়ান্টাম নাম্বার এখান থেকে আসবে। এবারে দেখ, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা ফর্মুলা, তুই এই কয়েকটা ফর্মুলা তুই জেনে রাখলে খুব সুবিধা হবে। ইম্পর্টেন্ট কয়েকটা ফর্মুলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি না, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন, এটা আগেই তোকে দেখিয়েছি, √L × L+1h/2π। ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন, √N × N, এই এনটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আচ্ছা, এবার হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, √S × S+1h/2π। নাম্বার অফ অরবিটাল ইন n cell n², number of subcell in n cell n, number of orbital in the subcell 2l+1, maximum number of electrons। বিভিন্ন জায়গার ফর্মুলাগুলোকে আমি এক জায়গায় করে দিয়েছি, আর কিছু করিনি। আমি নতুন কোনো কথাবার্তা বলছি না, আমি তোকে এটা এক জায়গায় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, নাম্বার অফ অর্ডার দরকার লাগবে, প্রয়োজন লাগবে, তুই তাড়াতাড়ি করে পড়ে চলে যেতে পারবি। এগুলোর ফর্মুলাগুলো তোর ডায়েরির মধ্যে ছোট্ট করে লিখে রাখতে পারিস। তো আমি তোকে যেটা বলছি, এবারে শোন, আমার কথাটা ভালো করে তুই শোন। নোট বের করাটা আমি তোকে বলে দিচ্ছি, যে নোটটা তুই কিভাবে ঠিক বের করবি। প্রথম কথা হচ্ছে যে
রেডিয়াল, আমি তোকে যে কথাটা বলছি সেটা তুই ভালো করে শোন, কে কি বলবে না বলবে আমি তোকে জানি না। সেটা হচ্ছে নোড দু রকমের হয়, অনেক কথা অনেক জায়গায় লেখা রয়েছে, আমি তোকে বলছি নোড দু রকমের হয়। সেটা হচ্ছে কি রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড তার রেডিয়াস বরাবর ইলেকট্রন ডেন্সিটি থাকে না, আর অ্যাঙ্গুলার নোড একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইলেকট্রন ডেন্সিটি থাকবে না, কিন্তু অন্য অ্যাঙ্গেলে ইলেকট্রন ডেন্সিটি থাকবে। রেডিয়াল নোডটাকেই তুই বলবি স্পেরিক্যাল নোড, সরি স্পেরিক্যাল নোড, স্পেরিক্যাল নোডটা যেটা রেডিয়াল নোডটাই যা সেটাই হচ্ছে স্পেরিক্যাল নোড। আমি তোকে বলছি এটা আমার কথা বিশ্বাস কর যে রেডিয়াল নোডটাই হচ্ছে স্পেরিক্যাল নোড, কারণ 3 ডাইমেনশনে যে সার্কুলার মানে রেডিয়াস বরাবর যেটা ওটাই স্ফিয়ারের কাজ করে। রেডিয়াল নোড যেটা সেটাই স্পেরিক্যাল নোড, কোনো অসুবিধার কিছু নেই। তো স্পেরিক্যাল নোড, আচ্ছা তারপরে রেডিয়াল নোড স্পেরিক্যাল নোড এক হয়ে গেল। আর একটার কথা বলবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কনিক্যাল নোড। কনিক্যাল নোড, এই কনিক্যাল নোড শুধু একটা জায়গাতেই আছে আর কোথাও নেই, সেটা হচ্ছে dz স্কয়ার। তাও আমি তোকে দেখিয়ে দিচ্ছি কনিক্যাল নোডটা কোথায় আছে। dz স্কয়ারেই শুধু কনিক্যাল নোড থাকে, 4 রকমের নোড নেই। 4 রকমের নোড নেই, ভুল লেখা রয়েছে। নোড দু রকমেরই হয়, রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোডটাকেই স্পেরিক্যাল নোড বলে। নিটের পরীক্ষায় অনেক সময়তেই বলেছে যে নাম্বার অফ স্পেরিক্যাল নোড তুমি বের করো, তো বললে তুই নির্দ্বিধায় তুই রেডিয়াল নোডের ফর্মুলা তুই ইউজ করবি। টোটাল নোড যদি বের করতে বলে তাহলে তুই টোটাল নোডটা রেডিয়াল নোড অ্যাঙ্গুলার নোড অ্যাড করবি। আর কনিক্যাল নোড শুধুমাত্র ডিজেড স্কোয়ারের ক্ষেত্রেই বলবে, আর কোনো ক্ষেত্রে বলবে না। ডিজেড স্কোয়ারে দুটো কনিক্যাল নোড আছে, আমি তোকে বলে দিচ্ছি, দেখিয়েও দিচ্ছি। এই নোডের ব্যাপারটা গোলমাল করবি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে বইতে। আমি তোকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তুই আমার কথাটা শোন। কোনো কোচিং সেন্টারের কোনো নোটস দেখতে হবে না, গোলমাল করেছে, প্রচন্ড গোলমাল করেছে এইসব বোঝাতে গিয়ে। আমি তোকে বলে দিচ্ছি, আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি। রেডিয়াল নোড হচ্ছে তোর কতগুলো হবে না, n মাইনাস এল মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান। অ্যাঙ্গুলার নোডটা কিন্তু তার এল এর যা ভ্যালু, এল এর যা ভ্যালু সেটাই হবে অ্যাঙ্গুলার নোড, মানে এল যা অ্যাঙ্গুলার নোডটাই ততগুলো। আমি এখানে আলাদা করে টেবিল করে দিয়ে দিয়েছি, তুই দেখে নে, আরামসে থাকবি। নাম্বার অফ রেডিয়াল নোড n মাইনাস, এটা এগুলো এল, n মাইনাস এল মাইনাস ওয়ান। আচ্ছা নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড n এল, আচ্ছা টোটাল নাম্বার অফ নোড n মাইনাস এল মাইনাস ওয়ান প্লাস এল মানে n মাইনাস ওয়ান। আর নাম্বার অফ পিকস ইনসাইড, এটা কিন্তু পরীক্ষায় দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার অফ পিকস ইন সাই স্কোয়ার ভার্সেস আর কার্ভ, এটা হচ্ছে n মাইনাস এল। কতগুলো পিক এরকম কার্ভে আছে আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি যে কতগুলো পিক আছে কার্ভে, সেটা হচ্ছে সাই স্কোয়ার ভার্সেস আর কার্ভের মধ্যে কতগুলো পিক আছে, এরকম এরকম পিক আছে, সেই পিকটা হচ্ছে তার নাম্বারটা হচ্ছে n মাইনাস এল করলে ওই নাম্বারটা পাবি। ব্যাস এইটুকু তুই যদি বুঝে যাস তাহলে তুই, এখানে আমি তোকে বের করে দেখাচ্ছি, তুই আমার কথাটা শোন। নোডস ইন এস সাবসেল, এবার দেখ এস সাবসেলে কতগুলো নোড আছে। তুই তো জানিস যে n মাইনাস এল মাইনাস ওয়ান, আমি নোটটা তোকে প্রথমে দেখাচ্ছি পরে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো 1s, যদি তুই n এর জায়গায় যদি তুই 1 বসাস, l এর ভ্যালু তো 0, তার মানে n মাইনাস ওয়ান মানে n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে এর নোডের ভ্যালু রেডিয়াল নোড, রেডিয়াল নোড, রেডিয়াল নোড, রেডিয়াল নোড 0। 1s এ কিন্তু কোনো নোড নেই, 1s এ এই বরাবর ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, এই বরাবর কোনো নোড নেই, নো ইলেকট্রন ডেন্সিটি কোনো জায়গায় নেই। এবারে এটা যদি তুই নিউক্লিয়াস ভাবিস তাহলে এইখানে একটা তুই নোড দেখতে পাচ্ছিস, মানে নিউক্লিয়াসের পরে ফার্স্ট সেল, ফার্স্ট সেলের পরে এই নিউক্লিয়াসের পরে ফার্স্ট সেল আর সেকেন্ড সেলের মাঝখানে একটা জায়গায় ইলেকট্রন ডেন্সিটি নেই, এটা হচ্ছে সেকেন্ড সেল, এটা হচ্ছে 2s, আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে 1s। তো 1s আর 2s এর মাঝখানে
একটা জায়গা ফাঁকা রয়েছে, সেটা তুই n মাইনাস এল মাইনাস ওয়ান যদি করিস, তাহলে n এর জায়গায় 2 বসালি, l এর জায়গায় 0 বসালি, -1 মানে এই একটা নোড তুই রেডিয়াল নোড পেয়ে গেলি। এসে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, এসে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, কারণ এস স্পেরিক্যাল, সব ডাইরেকশনই একই রকমের, কোনো ডাইরেকশনে আলাদা আলাদা নোড হবে না, কারণ এর এর ভ্যালু অ্যাঙ্গুলার নোড মানে কি, অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে এল, তো এল এর ভ্যালু তো এখানে 0, তাই এসে কখনো অ্যাঙ্গুলার নোড থাকবেই না। এইবারে 3s, এই দেখ এখানে ফার্স্ট সেলের পরে একটা নোড তুই দেখেছিস, আর এই সেকেন্ড সেল তারপরে থার্ড সেলের মধ্যে আবার একটা নোড, তাহলে এখানে দুখানা নোড তুই দেখতে পেলি। তো 3s এ যদি তুই n মাইনাস এল মাইনাস 1 করিস, 3 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 2 মাইনাস, না স্যার এইটা তো 0 হবে। সরি ভুল করে, দুটো, তো এখানে দুটো নোড দেখতে পেলি, নোডটা দুটো। কন্টুর প্রবাবিলিটি মানে কি, অ্যাটমের ভিতর থেকে যে প্রবাবিলিটি সেটাকে বলে কন্টুর প্রবাবিলিটি। এখানে যেরকম নোড, এই একটা 3s এ তুই এই ব্লু কালারের পরে একটা নোড দেখতে পাচ্ছিস, তারপরে এখানে দেখতে পাচ্ছিস, বা এখানে নোডটা দেখতে, তো নোড 1s এ বা 2s এ বা s হলেই সেখানে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, শুধুমাত্র রেডিয়াল নোড আছে। n মাইনাস এল মাইনাস 1 করলে তুই রেডিয়াস বরাবর তুই নো ইলেকট্রন ডেন্সিটি পাবি, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ রেডিয়াল নোড। 1s 2s 3s 4s যাই করিস না কেন, আস্তে আস্তে এইভাবে নোডের নাম্বারটা বাড়বে, n মাইনাস এল মাইনাস 1 করলে যা হবে। p অর বাই নোডস ইন ডি সাব, না এটা p, সরি এটা d নয়, আমি লিখতে গিয়ে ভুল করেছি, এটা হচ্ছে p সাবসেল। p সাবসেলে কি হবে, নোড কি হবে না, এখানে কিন্তু px py বা pz 2p, তাহলে n মাইনাস এল মাইনাস 1, তো n মাইনাস এল মাইনাস 1 যদি তুই করিস, তাহলে 2p এখানে 2 করলি, -1 মাইনাস 1, তাহলে রেডিয়াল নোড কিন্তু তুই এখানে তুই পাচ্ছিস না। 2p তে কিন্তু কোনো রেডিয়াল নোড নেই, কিন্তু একটা তুই এই যে একটা প্লেন এই বরাবর একটা তুই একটা নোড দেখতে পাচ্ছিস, এই বরাবর একটা নোড দেখতে পাচ্ছিস, এই বরাবর, এটা একটা প্লেন, এই বরাবর নো ইলেকট্রন ডেন্সিটি, এই বরাবর নো ইলেকট্রন, এই অ্যাক্সিস বরাবর, তো এই অ্যাক্সিস বরাবর কি নো ইলেকট্রন ডেন্সিটি না, এটা যদি 2px হয় তাহলে yz এই প্লেনে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি নেই, এটাকে বলে অ্যাঙ্গুলার নোড। এখানে একটা অ্যাঙ্গুলার নোড আছে, অ্যাঙ্গুলার নোড মানে কি, কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে নোডটা আছে কিন্তু অন্য ডাইরেকশনে নেই। পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা কর, আমি তোকে বুঝিয়ে দেবো। রেডিয়াল নোড মানে এই দেখ, রেডিয়াস এই বরাবর নোড, এখানে রেডিয়াস যত দূরে যাস না কেন সবসময় কিন্তু এই বরাবরই কিন্তু নোডটা থাকবে, কিন্তু এখানে এটাতে দেখ এই বরাবরই নোডটা রয়েছে, কিন্তু অন্য ডাইরেকশনে অন্য অ্যাঙ্গেলে গেলে তুই ওই নোডটা পাবি না, ওটা একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর, বা এইখানে গেলে তুই এরকম ভাবে তুই নোডটা পাবি, একটা পার্টিকুলার ডাইরেকশনে তুই নোডটা পাবি, অন্য অ্যাঙ্গেলে গেলে অন্য ডাইরেকশনে গেলে তুই নোডটা পাবি না, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গুলার নোড। তো পি অরবিটালে সবসময় অ্যাঙ্গুলার নোড একটা করেই থাকবে, কারণ এল এর ভ্যালু হচ্ছে যা হয় সেটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার নোড, তো সেখানে এল এর ভ্যালু কিন্তু সবসময় 1, তাই ওর অ্যাঙ্গুলার নোড সবসময় 1 হবে। এবারে রেডিয়াল নোড থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে যে 2s না 2p না 3p না 4p, n মাইনাস এল মাইনাস 1 করে তুই বের করতে ফেলতে পারিস। এবারে হচ্ছে কি না ডি অরবিটালের কতগুলো তোর অ্যাঙ্গুলার নোড 3d হলে রেডিয়াল নোড কি হবে না 3 মাইনাস এল মাইনাস 1 মানে 0, এ রেডিয়াল নোড 0,
এইবারে তুই যদি অ্যাক্সিস বরাবর দেখিস তাহলে এই অ্যাক্সিস বরাবর তুই একটা নোড পাবি এই অ্যাক্সিস বরাবর, এবং আর একটা এই অ্যাক্সিস বরাবর তুই পাবি এরকম ভাবে। যে অ্যাক্সিস বরাবর অরবিটাল গুলো আছে এছাড়া অন্য দুটো অ্যাক্সিস বরাবর কিন্তু তুই নোড পাবি অন্য দুটো অ্যাঙ্গেলে। সেই জন্যে এর ভ্যালু কিন্তু সব সময় অ্যাঙ্গুলার নোড কিন্তু 3D তে 2 হবে, বা যে কোনো ডি অরবিটালের অ্যাঙ্গুলার নোড গুলো কিন্তু প্রত্যেকটাই দেখানো আছে অ্যাঙ্গুলার নোড। এইবারে আমি তোকে বলেছিলাম, মনে করে দেখ, যে সিলিন্ড্রিক্যাল নোড এক জায়গাতেই তুই পাবি, সিলিন্ড্রিক্যাল নোড তুই এক জায়গাতেই পাবি, সেটা হচ্ছে এই বরাবর দেখ সিলিন্ডারের মতো মুখ, কনিক্যাল নোড। কনিক্যাল নোড একে বলে কি? কনিক্যাল নোড বা সিলিন্ড্রিক্যাল নোড অনেক জায়গায় বলে। এই নিচে একটা উপরে একটা, এখানে কিন্তু তুই কনিক্যাল নোড। কনিক্যাল নোডের আলাদা কোনো টাইপ হয় না, ওটা শুধু dz স্কোয়ারেতেই দেখা যায় কনিক্যাল নোড। ওই বরাবর ইলেকট্রন ডেন্সিটি থাকে না, ওটাকে বলে কনিক্যাল বা সিলিন্ড্রিক্যাল নোড। ওইটা দুটো থাকে, উপরে নিচে দুটো থাকে, dz স্কোয়ার তার এরকম দুটো নোড থাকে। বাকি অরবিটাল গুলো দেখালাম। এই অরবিটাল আমাদের সিলেবাসে নেই, সেজন্য এই অরবিটালের কথা প্রসঙ্গ বলছি না। তো নোড আমি তোকে বললাম কিভাবে নোড গুলো থাকে, এবং সেটা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, ক্যান ইউ গেস হোয়ার উইল বি দ্য টু অ্যাঙ্গুলার নোডস ফর dz স্কোয়ার লোকেটেড? dz স্কোয়ারের অ্যাঙ্গুলার নোড গুলো কোথায় আছে? dz স্কোয়ারে অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্গুলার নোড নেই। dz স্কোয়ারে অ্যাঙ্গুলার নোড নেই, তুই বুঝতেই পারলি যে অনেক সময় অপশন দেয় dz স্কোয়ারে অ্যাঙ্গুলার নোড নেই। আমি তোকে আবারও একবার দেখাচ্ছি যে উপরে নিচে কিন্তু এখানে কনিক্যাল নোড রয়েছে। একমাত্র ডি অরবিটাল যেটাতে কিনা অ্যাঙ্গুলার নোড নেই, ওখানে কিন্তু কনিক্যাল নোড রয়েছে। যদি কনিক্যাল নোড না অপশন থাকে তাহলে অ্যাঙ্গুলার নোডেই যেতে হবে, কারণ অ্যাঙ্গুলার নোড কিন্তু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলেই থাকে। তো সেই জন্য অ্যাঙ্গুলার নোড, তার মধ্যে কিন্তু সিলিন্ড্রিক্যাল নোডও পড়ে যাচ্ছে। সেই জন্য আমি তোকে বলেছিলাম যে রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড এই দু রকমের টাইপেরই নোড হয়। স্পেশাল কেস হচ্ছে সিলিন্ড্রিক্যাল নোড, এটা তোকে মনে রাখতে হবে যে স্পেশাল টাইপ হচ্ছে এগুলো। আর স্পেরিক্যাল নোডটা যেটা রেডিয়াল নোড, ওটাই 3 ডাইমেনশনের স্পেরিক্যাল নোড। আমি তোকে এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন আমি তোকে, তুই প্রশ্নটা দেখেই তোর মনে হবে যে এই প্রশ্নটা আমি পারবো না। তো কিন্তু এগুলো হচ্ছে তোর না পারার মতো কোনো কোশ্চেন নয়। আসলে কি হয় না, যখন কোশ্চেন গুলো দেয় তখন কিন্তু সেখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেয়, তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে কাজ করে। তো নর্মালি আমরা কিছু কিছু ব্যাপার একটু জানতে হয়, বুঝতে হয়, তারপরেই করতে হয়। তো এখানে দেখ যে এখানে যদি তুই দেখিস তাহলে এখানে একটা দেখতে পাচ্ছিস A0 বলে একটা কোয়ান্টিটি, একে বলে বোর রেডিয়াস। মানে বোরের যে ফার্স্ট সেলটা যেটা যে জায়গাটায় রয়েছে সেটাকে A0 দিয়ে ডিনোট করা হয়, 0.529 অ্যাংস্ট্রম, যেটা বোরের থিওরিতেও বের করেছিলিস সেটা। এবারে বলেছে যে দ্য ওয়েভ ফাংশন 2s ইজ রিপ্রেজেন্টেড বাই এরকম একটা বড় ইকুয়েশন দিয়েছে, ইফ ইট হ্যাজ আ নোড at r equals to r0 find the relationship between r0 and a0। তো এখন নোড আছে কোথায় না r0 ডিস্টেন্স নোড আছে। তো r0 ডিস্টেন্সে যদি নোড থাকে তার মানে সেখানে কোনো ইলেকট্রন ডেনসিটি নেই, নো ইলেকট্রন ডেনসিটি। তাহলে সাই 2s এর ভ্যালুটা ওই জায়গায় অ্যাট r ইকুয়ালস টু r0 তে ওর ভ্যালুটা কিন্তু সবসময় 0 হবে। কিন্তু এর ভ্যালুটা যে সাই 2s এর ভ্যালুটা যে 0 হবে, এটা ইকুয়ালস টু যে 0 হবে, ডান দিকে যে কোয়ান্টিটি গুলো আছে তার মধ্যে কোনটা 0 হতে পারে? দেখ 1/2√2π এটা কখনো 0 হতে পারে না, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা 1/a0 বোর রেডিয়াস, এটাও তো কখনো 0 হতে পারে না। আচ্ছা e টু দি পাওয়ার যাই রাখো না কেন, হাতি ঘোড়া যাই রাখো না কেন,
সেটা কখনো জিরো হবে না। আর এই জিরো এগুলো জিরো হবে না। তাহলে জিরো কি হতে পারে না, জিরো হতে পারে 2 মাইনাস আর বাই এ জিরো, এই কোয়ান্টিটিটাই কেবলমাত্র জিরো হতে পারে। কারণ বাকি যে আদার ইকুয়েশনে কোয়ান্টিটি গুলো আছে তার কেউই জিরো হতে পারে না। তাহলে এই কোয়ান্টিটিটা শুধু জিরো হতে পারে। তো এখানে 2 মাইনাস আর এর জায়গায় আর জিরো বসাতে বলেছে, আর জিরো বাই এ জিরো ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে যদি তুই বের করিস তাহলে আর জিরো ইকুয়ালস টু 2 এ জিরো, এরকম ধরনের চলে আসছে রিলেশনশিপ। তো সিম্পল ব্যাপার, তোর বেসিক কনসেপশনটা যদি ক্লিয়ার থাকে তাহলে সেখান থেকে তুই ব্যাপারটা উদ্ধার করতে পারবি। না হলে কিন্তু তুই কখনো কোনো কোশ্চেন থেকে ভয় পাবি না। তোকে যা পড়ানো হচ্ছে, যে থিওরিটা তোকে আমি বোঝাচ্ছি, সেই থিওরির মধ্যেই কিন্তু কোশ্চেন আসবে। এরকম ব্যাপারটা নয় যে তোর খুব অজানা জিনিস নিটের মধ্যে চলে আসবে। কারণ আমি কিন্তু যা যা কোশ্চেন, নিটের যা সিলেবাস যতদূর পর্যন্ত যেতে পারে তাই, এবং আমি এমন কিছু, এই কোশ্চেনটা কিন্তু কি বলতো, এই কোশ্চেনটা আমি কোথা থেকে তুলেছি, এটা জেই অ্যাডভান্সের কোশ্চেন, অ্যাডভান্সের কোশ্চেন 2018-তে অ্যাডভান্সের কোশ্চেন। অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু নিটের কোশ্চেনের চাইতেও হায়ার লেভেলের কোশ্চেন। তো আমি অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও আমি তোকে কিছু কিছু আমি ডিসকাস করি এখানে, মানে সিলেবাসটা আমি অতদূর পর্যন্ত ডিসকাস করার জন্য চেষ্টা করি, যতটা পারি আমি করি। সময় লাগে, অনেকটা সময় বেশি থাকলে ভালো হতো, কিন্তু যতটা সময় আছে তার মধ্যে, যাদের 21-এর পরীক্ষা তাদের ক্ষেত্রে তো খুবই চাপের জায়গা, যারা 22 তাদের ক্ষেত্রে অনেক সময় আছে, অনেকটা সময় ইউজ করা যাবে। তো এবার দেখ যে আমি তোকে যে জিনিসটা আমি বোঝালাম, যে জিনিসটা আমি তোকে বললাম, যে নোডের ব্যাপারটা তুই কিভাবে বা রিপ্রেজেন্ট করবি। আমি তোকে বারবার বলছি একটা কথা, তুই আমার কথাটা ভালো করে শোন, যে সবসময় কিন্তু আমরা রেডিয়াল ডিস্টেন্স নিয়েই মাথা ঘামাবো, আমরা অ্যাঙ্গুলারটা নিয়ে মাথা ঘামানো, কারণ এটাতে 3D মডেলটা জরুরি। এই 3D মডেল কিন্তু তুই এখন পড়বি না। তুই যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করিস তাহলে তুই মাস্টার থিসিস যখন করবি তখন তুই 3D মডেল পড়বি, অনার্সও ইভেন পড়তে হবে না তোকে 3D মডেল। তোকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন এটাই তোর জানার দরকার। তো তুই দেখবি বইতে অনেক গ্রাফ তুই দেখতে পাবি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তা দিয়ে কোশ্চেন দেয়, কিন্তু ওটা কিভাবে এসছে আমি তোকে বলছি, তুই আমার কথাটা মন দিয়ে শোন, তাহলেই দেখবি বুঝতে পারবি। এখানে দু রকমের এরকম রেডিয়াল কার্ভ দেখা যায়। একটা হচ্ছে কি না রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি কার সাথে কার কার্ভ না সাই স্কোয়ার ভার্সেস আর, মানে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স কত সেটা দিয়ে এই কার্ভটা বানানো হয়, সাই স্কোয়ার ভার্সেস আর। আর একটা হচ্ছে কি না রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার, এটা হচ্ছে তোর ভলিউম ইনটু সাই আর স্কোয়ার ভার্সেস আর। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটাকে বলে, কারণ এইটা হচ্ছে ডেনসিটি, তার সাথে ভলিউমটাকে মাল্টিপ্লাই করেছি। ভলিউমটা কিভাবে মাল্টিপ্লাই করে আমি তোকে দেখাচ্ছি, হ্যাঁ, এগুলো সবই ম্যাথমেটিক্যাল ব্যাপার, কিভাবে দেখাচ্ছি আমি তোকে। তুই ধর আমি তোকে আগেই বললাম একটা কথা, যে তুই সাইকে তুই দুভাবে রিপ্রেজেন্ট করতে পারিস, একটা হচ্ছে কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটের আবার দুটো ভাগ, একটা হচ্ছে কি রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। তো তুই যদি রেডিয়াল পার্টটা নিয়ে যদি শুধু যাস তাহলে আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মানেই হচ্ছে সাই আর স্কোয়ার, এটাই হচ্ছে আর স্কোয়ার। তো তুই রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি এটার সাথে আর রেডিয়াসের প্লট করতে পারিস, তাহলে এটাকে বলে প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর।
আর একটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, আর একটা হচ্ছে কি না প্রবাবিলিটি। একটা হচ্ছে সাই স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, আর একটা হচ্ছে প্রবাবিলিটি যেটাকে আমরা বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে কি সাই স্কোয়ার ইন্টু ডিভি মানে ভলিউম। তো সেটা মাল্টিপ্লাই করে, ভলিউমটাকে মাল্টিপ্লাই করে প্রবাবিলিটি। তাহলে আমি তোকে বললাম কি না একটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ওয়েভ ফাংশন, আর একটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, আর একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবারে এই তিনটে জিনিস কিভাবে গ্রাফে প্লট করব দেখ। এটা হচ্ছে নিউক্লিয়াস, তার থেকে আর ডিস্টেন্স। এবারে একটা স্মল একটা এরিয়া যেটা ডিআর বলে একটা এরিয়া, এর মধ্যে কতটা ইলেকট্রনকে পাওয়া যাচ্ছে সেটাই আমরা গ্রাফে ডিস্ট্রিবিউট করব এবং আস্তে আস্তে আর ডিস্টেন্স পর্যন্ত চলে যাব। কিভাবে আর ডিস্টেন্সে যাচ্ছি তুই দেখ। প্রথমে 1s, প্রথমে হচ্ছে 1s। 1s আমি তোকে দেখাচ্ছি কয়েকটা গ্রাফ আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। 1s এর গ্রাফটা কিরকম না, প্রথমে আমি তোকে দেখাচ্ছি কি না আর আর ভার্সেস আর। আর মানে কি, আর মানে হচ্ছে সাই আর, সেটাকে ক্যাপিটাল আর দিয়ে লেখা হচ্ছে। তো আর মানে কি, আর মানে হচ্ছে জাস্ট প্রবাবিলিটি। তো সেটা যত তুই ডিস্টেন্স বাড়বে তোর প্রবাবিলিটি কমবে, কারণ অল্প জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার চান্স আর বেশি জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার চান্সটা কম হবে। তাহলে সাই সেটা কি না যত রেডিয়া ডিস্টেন্স বাড়ছে, এটা হচ্ছে আর ডিস্টেন্স বাড়ছে, এটা আস্তে 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 নামছে, কমছে। ভালো কথা। এবারে আর এর স্কোয়ার, এই দেখ আর এর স্কোয়ার মানে কি সাই আর স্কোয়ার, এটা মানে কি প্রবাবিলিটি ডেনসিটি। তো সাই এর ভ্যালু কমছে, তো ডেনসিটিরও ভ্যালু অবশ্যই কমবে, এটা ডেনসিটিও একই রকমের হবে। গ্রাফ বিটুইন সাই স্কোয়ার অ্যান্ড আর উইথ সেম হাইপারাবোলিক কার্ভ হবে। তো 1s এর সাই স্কোয়ারের কার্ভটা এরকম, কিন্তু যখন তুই এটা করবি 4 পাই স্কোয়ার আর 4 পাই স্কোয়ার মানে কি 4 পাই স্কোয়ার আর স্কোয়ার, এটা হচ্ছে ভলিউম ইন্টু সাই এর স্কোয়ার, যেটাকে আমরা এইভাবে লিখছি, সাই এর জায়গায় আমরা আর লিখছি ক্যাপিটাল আর। তো তাহলে কি হবে না সেটা হচ্ছে কি টোটাল ভলিউমের মধ্যে ইলেকট্রন পাওয়ার চান্স। তো সেটা তো কমবে না, টোটাল ভলিউমের মধ্যে কতটা পাওয়ার চান্স, নিশ্চয়ই কোনো একটা জায়গায় পাওয়ার চান্স সব থেকে বেশি হবে। সেটা কত না আর ম্যাক্স, আর ম্যাক্স সেটা কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টে, যেটা ফার্স্ট সেল, ধর এইটা নিউক্লিয়াস, এখান থেকে যেতে যেতে এই রকম একটা ডিস্টেন্স হচ্ছে আর, এইখানে হচ্ছে কি না 1s আর ম্যাক্স, ওখানেই কিন্তু সব থেকে বেশি ইলেকট্রন ডেনসিটি, এটাই হচ্ছে ফার্স্ট সেল, 1 নম্বর সেল। তাহলে এতে একটাই পিক পাওয়া গেছে, 1 নম্বর সেলের জায়গাতেই ইলেকট্রন ডেনসিটি বেশি, তার আগেও কম পরেও কম। তাহলে তিনটে গ্রাফ, একটা হচ্ছে কি না এটা হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি ভার্সেস আর, এটা হচ্ছে কি প্রবাবিলিটি ডেনসিটি, ডেনসিটি ভার্সেস আর, এটা হচ্ছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনটা মানে পুরো হোল ভলিউমের মধ্যে, পুরোটা জায়গার মধ্যে, সে তো বেশি হবেই, পুরো জায়গার মধ্যে পাওয়ার চান্স তো বেশি। তো পুরো জায়গার মধ্যে কোনো একটা পার্টিকুলার জায়গায় যেখানে বেশি সেখানে কিন্তু পিকটা আসবে। তো এটা এরকম ভাবে তিনটে কার্ভ, এবং এখানে কোনো নোড দেখতে পাচ্ছিস, কোনো নোড নেই, এখানে কোনো নোড দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ নোড নেই, 1 নম্বরেতে কোনো নোড নেই। এবার দেখ আমি তোকে দেখাচ্ছি, এই দেখ এটা হচ্ছে 2s। এবার 2s এ যখন করবি তখন দেখ এই আর, আর মানে হচ্ছে সাই, যেটা সাই আর, এই দেখ আস্তে আস্তে কমতে কমতে এই দেখ নেমে চলে এসছে নিচের দিকে। কেন চলে এসছে না 2s, এটা হচ্ছে 2s, 2s এ একটা নোড তোকে দেখাতে হবে, এটা হচ্ছে নোড, গ্রাফেতে এটা নোড, নোড মানে নো ইলেকট্রন ডেনসিটি। দেখ এখানে 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাহলে কাট করে নিচে চলে এসছে, তাহলে নো ইলেকট্রন ডেনসিটি। এটাতে হচ্ছে এখানে সাই আর এর ভ্যালু 0, এটাই হচ্ছে কি নোড,
নোড। কিন্তু তুই যখন সাই স্কোয়ার করবি তখন কিন্তু এই নেগেটিভ ভ্যালুটা থাকবে না, সাই এর ভ্যালুটা নেগেটিভ, তার সিগনিফিক্যান্স নেই। কিন্তু তুই যখন সাই স্কোয়ার করছিস এটা নোটটা দেখাবি, কিন্তু এটা নিচের দিকে যাবে না, কারণ যেখানে নিচের দিকে ছিল ওটা উপরের দিকে চলে যাবে, কারণ স্কোয়ার মেরেছিস, তো স্কোয়ার করেছিস। তাহলে একটা কোয়ান্টিটি যেটা নেগেটিভ হয়ে যাচ্ছিল তাকে যদি স্কোয়ার করিস তাহলে সেটা পজিটিভের দিকে এরকম উঠে যাবে। তাহলে সাই স্কোয়ারে যখন কার্ভ করবি তখন এরকম হয় পজিটিভের দিকে। তাহলে এইখানে হচ্ছে এর নোটটা হচ্ছে এই জায়গাটা দেখাচ্ছে। এবারে সেটা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করবি তখন কিরকম হবে না, সেখানে নোটটা হচ্ছে এখানে হবে, আর কি হবে না এটা ফার্স্ট প্রথমের পিকটা 1s এর পিকটা এই জায়গাটায়, আবার তারপরে আবার 2s এর পিকটা এই জায়গায়, মানে এটা 1s এর জন্য আর তারপরে 2s এর জন্য। এটা কি হবে, কটা পিক পাওয়া যাবে না, পিক পাওয়া যাবে হচ্ছে n মাইনাস এল, এতগুলো পিক পাওয়া যাবে। তাহলে 2s, তার মানে 2 মাইনাস 0, তাহলে 2। এই দেখ এই একটা পিক পাওয়া গেছে আর এই একটা পিক পাওয়া গেছে। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভে কতগুলো পিক পাওয়া যাবে তুই n মাইনাস এল করলে তুই বুঝে যাবি, একদম সোজা ব্যাপার, তুই একটু পড়াশোনা করলে বুঝে। 3s এ দেখ তুই এরকম নামাবি, 3s এ কটা নোট হবে, 3s এ কটা নোট হবে n মাইনাস এল মাইনাস 1, তার মানে 3 মাইনাস 0 মাইনাস 1, মানে দুটো নোট হবে। তুই কার্ভটাকে এরকম নামালি, এরকম নামিয়ে আবার এরকম তুলে আবার নামিয়ে জুড়ে দিস না, এই জায়গাটায় নোট এই জায়গাটায় নোট, এই দেখ এগুলো হচ্ছে নোট, দুটো নোট। এবারে এখানে যেটা নিচের দিকে নেমেছে সেটা কিন্তু এখানে উপরের দিকে উঠে যাবে, এই দেখ এইখানে নোট। আর তুই যখন পিক বের করবি তখন তিনটে তুই পিক পাবি, কারণ n মাইনাস এল ইকুয়ালস টু পিক, তাহলে 3 মাইনাস 0 মানে হচ্ছে 3, এখানে হচ্ছে তিনটে নোট তুই পেয়ে গেলি। যত দূরে যাবি ফার্স্ট পিক ইজ স্মলার দ্যান সেকেন্ড, সেকেন্ড ইজ স্মলার দ্যান থার্ড, আস্তে আস্তে দেখ পিকটা আস্তে আস্তে বেশি জায়গা হলে পাওয়ার প্রবাবিলিটি চান্স বেশি থাকে, এটা তো প্রবাবিলিটি। তো টোটাল এরিয়ার মধ্যে কত প্রবাবিলিটি, পার ইউনিট ভলিউমে প্রবাবিলিটি কমতে থাকবে। এই পিকটা ছোট, এই পিকটা ছোট, এই পিকটা ছোট, কারণ এখানে ভলিউমটা বেশি, পিকটা ছোট। কিন্তু এখানে টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে পুরো জায়গার মধ্যে, ধর একটা লোক চুরি করে পালিয়েছে, তো তাকে ধরার প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, মানে তোর বাড়ির মধ্যে ধরার চান্স কতটা, তোর বাড়ির মধ্যে খুঁজবি ওই চোরটাকে পাবি কি পাবি না, সেটা হচ্ছে সাই স্কোয়ার, চান্স কম হবে। সারা পৃথিবীর মধ্যে ওকে পাবি কি পাবি না, এটা হচ্ছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো সারা পৃথিবীর মধ্যে পাওয়ার চান্স বেশি হবে, তা টোটাল ভলিউমে পাওয়ার চান্স বেশি, কিন্তু অল্প ভলিউমে পাওয়ার চান্স কম, এটাই হচ্ছে কথা। তুই ওইভাবে চিন্তা করলে হবে না যে ওই লোকটা অল্প জায়গার মধ্যে আছে তাই ওকে ধরে ফেলবো, এরকম নয়। টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি, পুরোটার প্রবাবিলিটি। নোট ওখানে দেখা যাবে, পিকও দেখা যাবে, দেখ একটা দুটো তিনটে পিক। তুই যদি এরকম দ্বিতীয় করিস খুব মজাদার ব্যাপার, তুই করতে পারিস। দেখ 3p তুই নিজে নিজে কার রাখতে পারবি, দেখ 3p 3 মাইনাস 1, তাহলে কি হবে, কটা নোট, এ দেখ একটা, এ দেখ কার্ভটা এরকম উঠে গিয়ে একটা জায়গায় তুই কাট করবি, এই জায়গাটায় এরকম কাট করে সোজা এদিকে বেরিয়ে যাবি না, তাহলে কিন্তু আরো একটা নোট হয়ে যাবে। এটা একটা জায়গা, এইটাই হচ্ছে নোট, এটাই হচ্ছে নোট। এটা যেগুলো নিচের দিকে নেমেছে সেগুলো উপরের দিকে উঠিয়ে দিবি, তাহলে আর স্কোয়ার আর আর এর মধ্যে তুই পার্থক্য পাবি। আর এটা যখন পিক তো বের করবি তখন উপরের দিকেই যাবে, এটা যেটা উঁচু পিক এটা সেটা নিচু হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন আর ইউনিট ভলিউমের মধ্যে ডিফারেন্স আছে, যেটা উঁচু পিক এটা কম হয়ে যাবে, এটা যেটা নিচু পিক এটা বেশি হয়ে যাবে, কারণ এটা টোটাল ডিস্ট্রিবিউশন। আমার কথা বুঝেছিস না বুঝিসনি বল, আমি অনেক কষ্ট করে তোকে বোঝাচ্ছি ভাই। এই জিনিস কিন্তু কেউ বোঝায় না, কেউ পড়ায় না, এই জিনিসটা এতই গুরুত্বপূর্ণ, তোকে কিন্তু বারবার পড়তে হবে, তবে তুই বুঝতে পারবি জিনিসটা। যত দূরে যাবি তত আর ম্যাক্স হতে হবে, আর আরটা বাড়বে। এরকম 4p এর জন্য আমি করেছি, দেখ 4p মানে কি 4 - 1 - 1, মানে দুটো,
তো এই দেখ এইখানে একটা নোড আছে, এই জায়গাটা একটা নোড আছে। এবার এই যে ছোট্ট নিচের দিকে নেমেছে, এটা যদি তুই এখানে, আর আমি আঁকিনি, এটা 3D এঁকেছি, এটাতে যদি তুই আঁকিস, আমি তোকে দেখাচ্ছি, এটা যদি আর স্কোয়ার ভার্সেস এদিকে আর যদি আঁকিস, তাহলে তুই এরকম করে দিবি, এরকম করে দিবি, আর এরকম করে দিবি। তাহলে কি হবে না, এইখানে আরেকটা এরকম জুড়ে দিবি, এইখানে একটা নোট পাবি, এখানে একটা নোট পাবি, দুটো নোট পাবি, এই যে নোট দুটো এখানে পেয়ে যাবি এরকম। তো নোড কোথা থেকে পাচ্ছিস? 3D তেও তুই করতে, 3D তে কোনো নোড নেই, 3D তে কিন্তু কোনো 3 মাইনাস 2 মাইনাস 1 0, এখানে কিন্তু কোনো নোড নেই। তাহলে মজাদার ব্যাপার আমি তোকে বললাম, এবং সেখানে আমি তোকে বলেছি যে আর ম্যাক্স আর মিনিমাম কখন হবে। এই দেখ, R average is always greater than R max when L is same but N is different. Value of N increases, R max increases. যত N এর ভ্যালু বাড়ে, এগুলো মনে রাখবি, যত N এর ভ্যালু বাড়ে তত R max টা আস্তে আস্তে বাড়তে থাকে। Peaks are the number according to the value of N minus L. As N increases, R average increases. If R average is more, electron will be more away from the nucleus. এটা তো করেই আমি দেখিয়েছি, এখানে একটা রয়েছে, তার কম্প্যারিজন রয়েছে। আর একটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার, এখানেও এটাও দরকার, পেনিট্রেশন পাওয়ার, কত নিউক্লিয়াসের ভিতরের দিকে থাকবে বা কার পেনিট্রেটিং এবিলিটি বেশি, কত ভিতরের দিকে চলে আসে। তো 1s এর পেনিট্রেশন পাওয়ার বেশি, তারপর 2s, তারপর 3s। যদি কেস 2 when n is same but l is different, as the value L increases, R average increases. As the L increases, R max increases. মানে L যত বাড়ে, R max তত কমে, L যত বাড়ে, R average তত বাড়ে, তত মানে নিউক্লিয়াসের ক্লোজে চলে যায়। নিউক্লিয়াসের ক্লোজে চলে যায় মানে হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার তার বেশি, মানে নিউক্লিয়াসের ভিতর দিকে ঢুকে যায়। এই হচ্ছে আমাদের শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের যা যা জিনিস ছিল আমি তোকে পড়িয়েছি। এছাড়া ইলেকট্রনিক কনফিগারেশন আছে, ওগুলো বা হুন্স রুল বা এইসব রয়েছে, কিন্তু ওগুলো আমাদের এখানে সেরকম একটা পড়তে হবে, সেরকম একটা দরকার নেই। কিন্তু আমি অ্যাটমিক স্ট্রাকচারের যে গুরুত্বপূর্ণ পার্টটা, যেটা ইম্পর্টেন্ট পার্টটা, যেটা সেটার কথাটা আমি বললাম। এবারে আমি জানতে চাইছি যে ব্যাপারটা কোনটা অসুবিধা লাগছে আমাকে একটু বল, তাহলে যাতে করে কোশ্চেন আনসার করাবার সময় এগুলো তুই বুঝতে পারিস যে কোনটা অসুবিধা লাগছে। আমি আগের এই নোট ফোর্টগুলো পড়িয়েছি বা এইগুলো পরের দিকের গুলো সোজা, কিন্তু এই জায়গাগুলো কিন্তু রেডিয়াল নোট বা অ্যাঙ্গুলার নোট, এই জিনিসগুলো কি বুঝতে পেরেছিস? সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার। কঠিন লাগছে কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পারলে ভালো, আমি খুশি হব, কারণ